খাম্বার মতো দরজার সামনে দাঁড়িয়ে কি ভাবছেন আপনি? ঘর ভরা গন্ধরাজ ফুলের গন্ধ। খাটে সাজানো লাল শাড়ি পরা ঐশী বসে আছে, গম্ভীর ও রাগী মুখ নিয়ে বসে আছে। রাহাত একটু লজ্জা আর অস্বস্তি নিয়ে দরজার পাশে দাঁড়িয়ে আছে। কিছু না, আমি আসলে বুঝতেই পারছি না কি হচ্ছে। আমিও বুঝতে পারছি না, তবে একটা কথা স্পষ্ট করে বলে দিতে চাই, এই বিয়ে আমি মানি না, মানব না, কোনোভাবেই মানব না আমি এই বিয়ে। কবুল পড়ে যে বিয়ে হয়ে গেছে সেই বিয়ে মানেন না মানে? এখন তো সবাই জানে আমরা। ঐশী রাহাতকে থামিয়ে দিয়ে বলে, সবাই জানুক, আমি আপনাকে স্বামী হিসেবে মেনে নেব না। আমিও যে খুব শখ করে আপনাকে বিয়ে করেছি, বিষয়টা কিন্তু এমন নয়। আমারও ইচ্ছে ছিল না এভাবে হুট করে কোনো প্রস্তুতি ছাড়া বিয়ে করে ফেলার, কিন্তু ভাগ্যে ছিল অন্য কিছু। তাহলে খুবই ভালো, দুজনেই যেহেতু একমত, এই বিয়ে টিকিয়ে রাখার কোনো মানেই হয় না। একমত হলেও সমাজ তো একমত হবে না। তাছাড়া আমার পরিবারের সম্মান জড়িয়ে আছে এখানে। সমাজ সম্মান মাই ফুট। আমি সকালে ঢাকায় চলে যাব, আমার সমাজ আমাকে প্রশ্ন করবে না, আর আমার পরিবারও এই সম্পর্কে কিছু জানে না, আমি তাদের জানতেও দেব না। আপনি হয়তো পালিয়ে গিয়ে পার পেয়ে যাবেন, কিন্তু আমি তো গ্রামে থাকি। আমার এবং আমার পরিবারের সম্মানের কি হবে? সেটাও আপনার সমস্যা, আমি এসবের মধ্যে আটকে থাকতে চাই না। তাহলে আজ রাতে কি হবে? রাত কথাটা একটু দুষ্টমির ছলেই বলে, কি মানে? আমি তো বলেছি আপনার সাথে আমার কোনো সম্পর্ক নেই, সেখানে বাসরাতে কি হবে সেই প্রশ্ন আপনার মনে আসে কিভাবে? বুঝলাম, আমি খাটের পাশে ফ্লোরে শুয়ে পড়ি, আপনি নির্ভয় থাকুন। রাহাত একটা বালিশের চাদর নিয়ে ফ্লোরে বিছানা পেতে শুয়ে পড়ে। ঐশী অবাক হয়ে বলে, আপনি এত সহজে মেনে নিলেন? কি করব? জোর করলে তো আপনি হয়তো আরো ঘৃণা করবেন। তাছাড়া আমি চাই বিয়ের মতো পবিত্র সম্পর্কের শুরু তিক্ততা দিয়ে হোক। দুজনেই চুপ হয়ে যায়। দূরে গ্রামের ঢোলের শব্দ শোনা যায়। 2 দিন আগের ঘটনা, যখন ঐশী গ্রামে এসেছিল তার স্কুল লাইফের বান্ধবী ময়ের বিয়ে অ্যাটেন্ড করার জন্য। তোকে ছাড়া আমার বিয়ে অসম্পূর্ণ। তোর বিয়ে আর আমি আসবো না, এটা তো হতেই পারে না। যতই হোক, তুই আমার স্কুল জীবনের সবচেয়ে প্রিয় বান্ধবী। তাও হতে পারে, তবে সত্যি বল, গ্রামের বিয়ে কেমন লাগবে তোর? কেমন লাগবে আবার? ঝামেলা লাগবে, ধুলো কাদা বিদ্যুৎ যায় যায়, শহরের মতো সুবিধা কোথায়? কিন্তু গ্রামের টান অন্যরকম, এখানকার খোলা হাওয়া, সহজ মানুষ। তোর কথা শুনলে মনে হয় তুই যেন কোনো রোমান্টিক উপন্যাসের নায়িকা। কে জানে, হয়তো তোর জন্য এখানে কোনো ঘটনা অপেক্ষা করছে। বিয়ে নিয়ে মশকরা করিস না, আমি এখনো পড়াশোনা শেষ করিনি। বিয়েবাড়ির উঠোন। ঐশী চারপাশে তাকাচ্ছে। হঠাৎ রাহাতের সাথে ধাক্কা খেয়ে কোকের গ্লাস প্রায় পড়েই যাচ্ছিল। কি সর্বনাশ, চোখে দেখে হাঁটতে পারেন না? সরি, আমি সত্যি আপনাকে দেখতে পাইনি। ভদ্রলোকের মতো হাঁটতে শেখেননি? ভদ্রলোক হতে সময় লাগে, তবে আপনি চাইলে শিখব। অসহ্য, একদমই অশিক্ষিত গ্রাম্য ছেলে। আচ্ছা, আমি যদি গ্রাম্য হই তবে আপনি শহরে। কেমন লাগছে গ্রামের হাওয়া? প্রশ্ন করার অভ্যাস ছেড়ে দিন। ঠিক আছে, তবে নামটা তো বলেননি। বলার প্রয়োজন মনে করছি না। না বললেও জেনে নেব। ঐশী বিরক্ত হয়ে চলে যায়। রাত হেসে মাথা নাড়ে। বিয়ের আসর, বিদ্যুৎ চলে যায়, হইচই ভিড়, বিভ্রান্তি। হঠাৎ করে ঐশীকে রাহাতের পাশে বসানো হয়। একটি খাতায় ওরা কিছু বুঝে ওঠার আগেই সাইন করিয়ে নেওয়া হয়। একজন মোল্লা গম্ভীর মুখে বলেন, তোমরা দুজন রাজি তো? কে রাজি বলল? আমি তো। ঐশীর কথা শেষ হওয়ার আগেই রাহাত বলে, আমিও তো বুঝিনি কিছু, কি হচ্ছে? চারপাশের আত্মীয় স্বজন শোরগোল শুরু করে। লোকজন চিৎকার করে ওঠে, রাজি রাজি, এখন কাবিন পড়াও। মোল্লা কাবিন পড়ে শোনায়। লোকজন হাততালি দেয়। না, আমি রাজি না। কর্ণ, এখন আর ফিরবার উপায় নেই। কেন? কেন আমার সাথে এমন হলো? আমিও কিছুই বুঝতে পারছি না। চারপাশে হাসি ঠাট্টা ঢোল বাদ্য চলতে থাকে। ঐশী দাঁড়িয়ে কাপা কণ্ঠে বলে ওঠে, এই বিয়ে আমি কোনোদিন মেনে নেব না। বিয়ের পরের সকালে ঐশী ব্যাগ গুছাচ্ছে। রাহাত দরজার পাশে দাঁড়িয়ে আছে। চলে যাচ্ছেন? হ্যাঁ, এখানে থাকার কোনো মানে নেই। লোকজন কি বলবে ভেবেছেন? আমি লোকজনের জন্য বাঁচি না, আমি আমার নিজের জন্য বাঁচি। আমি জানি আপনি আমাকে চান না, কিন্তু এভাবে পালিয়ে গেলে আপনি আরো বিপদে পড়বেন। আমি এই গ্রামে বন্দী হতে চাই না। আপনি শহরে ফিরে যাবেন,
আমি গ্রামে থেকে লজ্জার বোঝা বইব, সবাই বলবে বিয়ের পরের দিনই রাহাতের বউ পালিয়ে গেছে। এটা কি ন্যায্য? ন্যায্য অন্যায্য আমি দেখি না, আমি শুধু মুক্তি চাই। আচ্ছা যান, কিন্তু মনে রাখবেন একদিন আপনি বুঝবেন এই বিয়ে কোনো খেলা নয়। ঐশী কোনো উত্তর না দিয়ে বেরিয়ে যায়। রাহাত দরজায় দাঁড়িয়ে চুপচাপ তাকিয়ে থাকে। ঐশী বিকেলের মধ্যে ঢাকায় নিজের বাড়িতে চলে আসে। পরিবারের সবাই এখনও ভাত ঘুম দিচ্ছে। সে চুপচাপ নিজের রুমে ঢুকে বসে, ব্যাগ ফেলে দেয়। চোখে কিছুটা অশ্রু জমেছে। আপন মনে বলতে থাকে, কি করলাম আমি? আমি কি ঠিক করলাম? মা যদি জানতে পারে তিনি কি আমাকে ক্ষমা করবেন? হঠাৎ দরজায় আওয়াজ। বোন রুষা ঘরে প্রবেশ করে। কিরে ঐশী, বান্ধবীর বিয়ে শেষ? তোর তো আরো 2 দিন থাকার কথা ছিল। আসলে আপু, সামনে সেমিস্টার ফাইনাল আছে তো, তাই তাড়াতাড়ি চলে এসেছি। বেশ, তো তোর কি ভালো লাগছে গ্রামে? হ্যাঁ, সবই ভালো, সুন্দর। আচ্ছা আপু, আম্মু কি বাসায়? হ্যাঁ, একটু রেস্ট নিচ্ছে। আজকে বুটিক্সে অনেক কাজ, প্রেশার ছিল, আম্মু টায়ার্ড হয়ে গেছে। ও, আমিও টায়ার্ড, রেস্ট প্রয়োজন। ঠিক আছে, তুই রেস্ট কর, আমিও বিকালে বের হব, কিছু কাজ আছে। তুই ফ্রেশ হয়ে খেয়ে নিস কিছু, ফ্রিজে খাবার আছে। আচ্ছা। অপরাধবোধে ঐশী গভীর নিঃশ্বাস ফেলে। কিভাবে এত বড় সত্যি ঘটনা চাপা দিয়ে রাখবে সে? পরের দিন সকাল, ঐশী কলেজে পৌঁছায়। নীলা অপেক্ষায় দাঁড়িয়ে। নীলা কলেজে ঐশীর বেস্ট ফ্রেন্ড। ঐশী, তুই এত দেরি করে এলি? রাস্তায় জ্যাম ছিল আর ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে। কিন্তু তুই কি ঠিক আছিস? মনে হচ্ছে কিছু একটা হয়েছে। তোর চোখ মুখ কেমন যেন লাগছে। হ্যাঁ, সব ঠিক আছে, কিছু হয়নি। ঐশী, তুই আমাকে মিথ্যা বলছিস? তুই কিন্তু তোর সব মিথ্যা আমি ধরে ফেলতে পারি। সত্যি করে বল আমাকে, কি হয়েছে? নীলা, সব শোনার পর তুই আমাকে বিশ্বাস করতে পারবে কি? ভুল বুঝবি না তো? আমি তো সব সময় তোর পাশে আছি। তুই আমাকে সব খুলে বল। হতে পারে কোনো সমাধান আমরা পেয়ে যাব। আমার বিয়ে হয়ে গেছে। কি বলছিস? কিভাবে সম্ভব? সব হঠাৎ গ্রামে, মানে কিভাবে কি হয়ে গেল আমার নিজেও এখনো বিশ্বাস হচ্ছে না। আমি কল্পনাও করিনি এমনটা হতে পারে। ঐশী, দেখ, তুই আমার বন্ধু, আমি তোর পাশে আছি। আমি আসলে জানি না আমি কি করব। বাবা মা, কলেজ, সব কিছু কিভাবে সামলাবো, সব এলোমেলো লাগছে আমার কাছে। শান্ত থাক, সব ঠিক হয়ে যাবে। আমি সব পরিস্থিতিতে তোর পাশে আছি। দুজনে চুপচাপ বসে থাকে। চারপাশে অন্যান্য ছাত্রী কলেজে গল্প করছে। তাদের মধ্যে একজন ঐশীর কথা শুনে ফেলে। ফলে চুপি চুপি ক্লাসের ছাত্রীদের মধ্যে আলোচনা শুরু হয়ে যায়। শুনেছ, ঐশীর নাকি বিয়ে ঠিক হয়ে গেছে? হ্যাঁ, কেন? দুর্ঘটনায় নাকি? ঐশী এই বিয়ে নিয়ে খুশি নয়। তাছাড়া ভালোবাসা ছাড়া কোনো বিয়ে টিকে না। তবে কেউ কেউ মানে, তা নিয়ে কিছু করার নেই। খানিকটা আড়াল থেকে ক্লাসের মেয়েদের সাথে কথা শুনে ফেলে। সব শুনে সে সোজা নীলার কাছে চলে আসে। দেখেছিস সবাই কিভাবে যেন জেনে গেছে, কি ভাবছে ওরা, এখন কি হবে? ঐশী, চিন্তা করিস না, আমি সব সামলে নিব। নীলা ক্লাসে টগর বেলা হেনাকে বলে বিষয়টা নিয়ে আলোচনা না করতে। তা যা শুনেছে ভুল শুনেছে। ঐশী কেবল এমনটা স্বপ্ন দেখে, এই ঘটনা সত্যি নয়। ঐশী ক্লাসে বসে মনে পড়ছে গ্রামের ঘটনা। চুপচাপ নীলা পাশে। ঐশী, তুই কিছু বলতে চাস? না, শুধু ভাবছি এই বিয়ের পরিণতি কি। ঐশী, এসব নিয়ে ভাবিস না, সময় বলে দিবে তোকে কি করতে হবে। তুই শুধু ধৈর্য ধর। কিন্তু আমি এখনো বুঝতে পারছি না। রাতের বেলা ঐশী বই নিয়ে ঘাটাঘাটি করছিল, তখন তার মা আসে। ঐশী, তুই ঠিক আছিস? তোকে কেমন যেন লাগছে। মা, সব ঠিক আছে। সত্যি তো? আমার থেকে কিছু লোকাস না মা। না মা, সত্যি কিছু হয়নি, তুমি অকারণে টেনশন করছো। আচ্ছা ঠিক আছে, তবে মা মনে রাখো, মনে কখনো কোনো চাপ রেখো না। সব কিছু গোপন রাখা ঠিক না। হ্যাঁ মা, আমার মনে থাকবে। ডাইনিং টেবিলে রাতের খাবার দিচ্ছি। তুমি যাও, আমি আসছি। ঐশী খাবার টেবিলে এসে দেখে তার বাবা ফোন নিয়ে ব্যস্ত। মা সবাইকে খাবার সার্ভ করছে। ছোট ভাই রিয়াজও আছে, কিন্তু বড় বোন রুষা নেই। আম্মু, আপু কোথায়? রুষা খেয়ে নিয়েছে, ওর একটা অনলাইন ইন্টারভিউ আছে। আপু তুমি কি ব্যস্ত?
হ্যাঁ, ভীষণ ব্যস্ত, কাজের অনেক প্রেশার। কেন, এই কথা কেন জিজ্ঞেস করলে? আমি ভাবছিলাম কি আমরা পুরো পরিবার যদি কোথাও একটা থেকে ঘুরে আসি তাহলে কেমন হয়। ঐশীর কথা শুনে রিয়াজ লাফিয়ে ওঠে। খুবই ভালো বুদ্ধি বের করেছো আপু। আমরা অনেক হলো কোথাও বেড়াতে যাই, সবাই একসাথে। আব্বু, চলো কোথাও ঘুরে আসি। সরি সোনা, আমার একদমই সময় হবে না। প্লিজ বাবা, সময় বের করো, ঘুরতে গেলে অনেক মজা হবে। হ্যাঁ আব্বু, চলো ঘুরতে যাই। শেষ কবে আমরা ফ্যামিলি ট্যুর দিয়েছি মনেই নেই। পোর্টে আমার অনেক টাকার মাল আটকে আছে, এখন কোথাও যাওয়া যাবে না। আম্মু, তুমি তো কিছু বলো। তোমার বাবা ঠিকই বলেছে, এখন কোথাও যাওয়া যাবে না। আমার বুটিকের নতুন শিপমেন্ট আসবে 2-1 দিনের মধ্যে। এগুলো শপে এনে গোছাতে হবে। তাছাড়া আমি ভাবছি আমার বুটিকের জন্য অনলাইনে পেজ করব। বিজনেসটা বাড়াতে চাই। এখন আমার ঘুরতে যাওয়ার সময় নেই। আম্মু প্লিজ। আম্মু প্লিজ প্লিজ প্লিজ। আব্বু প্লিজ, চলো ঘুরতে যাই। রিয়া চুপ করো। আর ঐশী, রিয়াজ না হয় ছোট, তুমি তো বড় হয়েছো, তোমার অন্তত এমন বাচ্চামো করা মানায় না। ঠিক আছে, তোমাদের যা ভালো মনে হয়। ঐশী খুবই স্বল্প পরিসরে খেয়ে উঠে যাচ্ছিল। আর খিদে নেই। ঐশী চলে গেলে ঐশীর বাবা বলে, শোনো, আগামী সপ্তাহে আমি বেঙ্গালুরু যাব, কিছু কাজ আছে, ওইখানে 10-15 দিন থাকতে হবে। তাই আমার যদি কাজ না থাকতো তাহলে তোমার সাথে যেতাম। ওই সাইডে বিজনেসের জন্য কিছু আছে কিনা খোঁজখবর নিতে পারতাম। তোমার বুটিক্স রিলেটেড কিছু পেলে আমি জানাবো। তুমি বাচ্চাদের খেয়াল রেখো। ওরা আর বাচ্চা নেই, বড় হয়ে যাচ্ছে, ওরা নিজেদের খেয়াল নিজেরাই রাখতে পারে। বাবা মেয়ের কথাগুলো কিছুটা আড়াল থেকে রিয়াজ আর ঐশী দুজনেই শুনতে পেল। মনে কষ্ট নিয়ে ভাই বোন চলে যায়। দুজন রুষার রুমে যায়। কি রে তোরা, কিছু বলবি? কি করছো তুমি? কিছুই না, বই পড়ছি। আম্মু যে বলল তোমার ইন্টারভিউ আছে, তাই ডাইনিংয়ে না গিয়ে আগে খেয়ে নিয়েছো। ওটা সিরিয়াস কিছু না, ছোট একটা কল অ্যাটেন্ড করেছি শুধু। তাহলে তো চাইলে ডাইনিংয়ে যেতে পারতে। পারতাম, কিন্তু আম্মু আব্বু সারাক্ষণ এই বিজনেস নিয়ে পড়ে থাকাটা আমার ভালো লাগে না, তাই ইচ্ছে করে একটু দূরে থাকি। তুমি ডাইনিংয়ে আজকে গেলে ভালো হতো। কেন? আম্মু আব্বুকে বলেছিলাম একটা ফ্যামিলি ট্যুরের কথা। নিশ্চয়ই রাজি হয়নি। তুমি বুঝলে কিভাবে? তোমাদের আগে আমি দুনিয়ায় এসেছি, তোমাদের থেকে কিছুদিন হলেও বেশি দেখেছি ওনাদের। আমি জানি ওনার কখন কোন সিদ্ধান্তে রাজি হতে পারে আর কোনটা রাজি না হতে পারে। আমাদের অনেক মন খারাপ হয়েছে। মন খারাপ করে লাভ নেই, এটাই আমাদের বাস্তবতা। 3 ভাই বোন মন খারাপ করে বসে থাকে। পরের দিন কলেজে ঐশী নীলার পাশে বসে। ঐশী, কেন এত টেনশন করছিস? দেখবি সব ঠিক হয়ে গেছে, শুধু একটু সময় দে নিজেকে। হ্যাঁ, তোর জন্যই কিছুটা স্বস্তি পাচ্ছি। যদি কোনো সিদ্ধান্ত নিতে চাস তো নিতে পারিস, আমি তোকে সব রকম সাহায্য করব। হ্যাঁ, কিন্তু এখনো বুঝতে পারছি না, আমি সত্যিই ভীত। যদি এই বিয়ে ঠিক না হয়, ভুল যদি ভুলই থেকে যায়। অবশ্যই ঠিক হবে, তুই একা নই, আমি ভরসা হয়ে তোর পাশে আছি। হ্যাঁ, তবে এখনো কষ্ট হচ্ছে। দুজন চুপচাপ বসে থাকে। আবহাওয়া নরম, কলেজের ব্যস্ততা, চারপাশে কলেজ বাড়ি, কোথাও ঐশী শান্তি পাচ্ছে না। বিয়ে নিয়ে বুকের ভেতরে ভার, ঐশী যেন সহ্য করতে পারছে না, দম বন্ধ লাগছে। মনে হচ্ছে যদি এমন কেউ থাকতো যে ওকে ভালো একটা পরামর্শ দিত। ঐশীর মনে হলো বড় বোন রুষার সাথে বিষয়টি নিয়ে আলোচনা করলে কেমন হবে। এই ভেবেই ঐশী রুষার কাছে যায়। এই তুমি কি করছো? তেমন কিছু না, ভালো মুভি খুঁজছি, দেখবো তাই। ও, কিছু বলবি? হ্যাঁ, কিন্তু বুঝতে পারছি না কিভাবে শুরু করব। এত চাপ না নিয়ে সোজাসাপটা বলে ফেলতো। আপু, আসলে একটা অ্যাক্সিডেন্ট ঘটে গেছে। রুষা ল্যাপটপে স্ক্রিন থেকে মুখ তুলেই ঐশীর দিকে তাকায়। কি বলিস? দেখি কোথায় ব্যথা পেয়েছিস, ডাক্তার দেখাতে হবে। আম্মুকে একটা ফোন করে জানাই। আপু প্লিজ, আগে আমার কথা তো শোনো। বল, কোথায় অ্যাক্সিডেন্ট হয়েছে? কোনো রাস্তার অ্যাক্সিডেন্ট হয়নি, গ্রামে হয়েছে, বিয়েতে। মানে হলো মৌয়ের বিয়েতে গিয়েছিলাম, কিন্তু সেখানে আমারও বিয়ে হয়ে গেছে। এই কথা শুনে রুষা এক প্রকার চিৎকার করে ওঠে। কি বলছিস? এমনটা হয় নাকি? আমার তো কিছুই মাথায় ঢুকছে না। আমি নিজেও কিছু বুঝতে পারিনি। হঠাৎ কি থেকে কি হয়ে গেল। বললো আমি রাজি কিনা, কিন্তু কিসের রাজি না বুঝেই বললাম রাজি।
এরপর ওরা বলল বিয়ে হয়ে গেছে। তারপর? তারপর আর কি, আমি ওই ছেলেকে গ্রামে ফেলেই ঢাকা চলে এসেছি। ওই ছেলে কে, কি করে, পরিবার কোথাকার? গ্রামেই বাড়ি, নাম ছাড়া আমি আর কিছুই জানি না ওর সম্পর্কে। নাম কি? রাহাত। রুষা ঐশীর মাথায় হাত রেখে বলে, তুই চিন্তা করিস না, হয়তো এটা নিছক কোনো দুর্ঘটনা। আর তুই যখন চলে এসেছিস ওই ছেলেও নিশ্চিত এই ঘটনা মনে রাখবে না। তুই শান্ত থাক আর নিজেকে একটু সময় দে। আমরা নিশ্চয়ই এর কোনো সমাধান খুঁজে বের করব। প্রয়োজনে লয়ারের সাথে কথা বলবো। কিন্তু আপু, তুমি তো জানো এই ঘটনা আব্বু আম্মু জানতে পারলে কি হতে পারে। ওনারা কিভাবে জানবে? ওনারা তো গ্রামে যাচ্ছে না, আর ওই গ্রামের আমরা কেউ না। আমাদের দূর দূরান্ত অবধি কোনো আত্মীয় ওই গ্রামে থাকে না। আমি তো অবশ্যই বলবো না, অতএব ওনারা জানতে পারবে না। সত্যি জানতে পারবে না তো? না, পারবে না, রিল্যাক্স থাক। আর তুই আমাকে মোয়ের ফোন নাম্বারটা দে। ওকে কি বলবে? কিছুই বলবো না, শুধু ঘটনার আদি অন্ত জানতে চাইবো। আর কোনো বাক্য ব্যয় না করে ময়ের ফোন নাম্বারটা রুষাকে দিয়ে দিল। রুষা বলল, তুই এবার নিজের ঘরে যা, আরাম কর। আর এই বিষয়টা নিয়ে একদমই ভাববি না, সব সমস্যারই সমাধান থাকে। রুষার কথাই আশ্বস্ত হয়ে নিজের ঘরে ফিরে যায় ঐশী। ঐশীর কাছে সব শুনে রুষা নিজেও চিন্তিত। সে দরজা আটকে বেলকুনিতে চলে এলো, তারপর ফোন করলো মুকে। হ্যালো, আমি কি মোয়ের সাথে কথা বলতে পারি? আমি মো বলছি, কিন্তু আপনি কে? আমি রুষা, ঐশীর বড় বোন। চিনতে পেরেছো? জি আপু, চিনতে পেরেছি। কেমন আছেন? ভালো আছি, তুমি ভালো আছো তো? জি, ভালো আছি। মো, তুমি নিশ্চয়ই বুঝতে পারছো আমি কেন তোমাকে ফোন করেছি। জি আপু, বুঝতে পেরেছি যে ঐশী আপনাকে সবটা জানিয়েছে। মৌ, ঐশীকে তোমার ভরসায় বিয়েতে পাঠিয়েছিলাম, তাহলে এমন একটা ঘটনা কিভাবে ঘটলো? আসলে আপু কি বলবো বুঝতে পারছি না, ঘটনাটা এত অপ্রত্যাশিত, আমরা আসলে বুঝতেই পারিনি এমনটা ঘটতে পারে। রাহাত ছেলেটা আসলে কে, কি হয় তোমার? রাহাত ভাই আসলে আমাদের দূর সম্পর্কের আত্মীয় হয়, এখানে গ্রামেই থাকে। রাহাত সম্পর্কে তুমি যা যা জানো সব বলো। রাহাত ভাইয়া আমার মামার খালাতো ভাইয়ের ছেলে। আমাদের বাড়ি থেকে তাদের বাড়ি যেতে হেঁটে 5 মিনিট লাগে। রাহাত ভাইয়ার আর কোনো ভাই বোন নেই, ভাইয়া একাই। চাচার পারিবারিক অবস্থান, সামাজিক মর্যাদা, অর্থবিত্তের অভাব নেই। বলা যায় আমাদের জেলায় রাহাত ভাইয়ার বাবা একজন প্রভাবশালী মানুষ, অনেক শিক্ষিত ও ভালো চরিত্রের মানুষ। রাহাত ভাইয়াও ভালো। এখানে তাদের ব্যবসা, জায়গা জমি কোনো কিছুরই কমতি নেই। ভাইয়া নিজেও অনলাইন থেকে ভালো টাকা ইনকাম করে। জায়গা জমি টাকা পয়সা কম বেশি সবারই থাকে, কিন্তু সবচেয়ে বড় বিষয় হলো মানুষের মন। আপু, রাহাত ভাইয়া আমার ভাইয়ের মতো, শুধু এজন্যই আমি তার সুনাম করব বিষয়টা এমন নয়। মানুষ হিসেবেও সে অনেক অনেক ভালো। গ্রামের সিঙ্গেল একটা মানুষ পাওয়া যাবে না যে রাহাত ভাইয়া বা তার পরিবারকে খারাপ বলবে। সব কিছু শুনে রুষা কি বলবে ভেবে পেল না। মৌ বলল, আপু, আমি জানি একটা ভুল হয়ে গেছে। ঐশী কী সিদ্ধান্ত নেবে বা আপনারা কী সিদ্ধান্ত নেবেন তা আমার জানা নেই, তবে আমি আপনাকে এতটুকু নিশ্চয়তা দিতে পারি যে ঐশী রাহাত ভাইয়া আর তার পরিবারের কাছে অনেক ভালো থাকবে। ঐশীর সিদ্ধান্ত ঐশীই নেবে, তবে আমাদের পরিবার এই সম্পর্ক মেনে নেবে না। বিষয়টা সময়ের উপরে ছেড়ে দিন, দেখুন কি হয়। দেখা যাক। ঠিক আছে মো, তুমি তোমার নতুন সংসারে ভালো থেকো। অনেক শুভকামনা আর দোয়া রইল। রুষা ফোন রেখে দেয়, মুখে চিন্তার ছাপ। এ কেমন বিপদের ছায়া ঘনিয়ে এসেছে ঐশীর জীবনে। কিভাবে সামলাবে মেয়েটা সব। পরের দিন কলেজে। ঐশী, কেন এত টেনশন করছিস? দেখবি সব ঠিক হয়ে গেছে, শুধু একটু সময় দে নিজেকে। হ্যাঁ, তোর জন্যই কিছুটা স্বস্তি পাচ্ছি। যদি কোনো সিদ্ধান্ত নিতে চাস তো নিতে পারিস, আমি তোকে সব রকম সাহায্য করব। হ্যাঁ, কিন্তু এখনো বুঝতে পারছি না, আমি সত্যিই ভীত। যদি এই বিয়ে ঠিক না হয়, যদি ভুলই থেকে যায়। অবশ্যই ঠিক হবে, তুই একা নই, আমি ভরসা হয়ে তোর পাশে আছি। হ্যাঁ, তবে এখনো কষ্ট হচ্ছে। দুজন চুপচাপ বসে থাকে। আবহাওয়া নরম, কলেজের ব্যস্ততা চারপাশে। ঐশী কলেজে পৌঁছাতেই থমকে যায়। চোখের সামনে একটা পরিচিত মুখ, তার সামনে দাঁড়িয়ে আছে স্বয়ং রাহাত। ঐশী চিৎকার করে বলে ওঠে, এই রাহাত, তুমি এখানে কেন? ও বউ, অবাক হওয়া স্বাভাবিক, কিন্তু একটু রিল্যাক্স হও। তুমি আমার পিছু পিছু এখানে চলে এসেছো? বউ, আমি তোমায় ছেড়ে আর কোথায় যেতাম, তাই তো তোমার জুনিয়র হয়ে চলে এলাম এখানে। আমি তোমাকে এই কলেজে টিকতে দিব না। কিন্তু বউ,
আমাকে তো এখানে থাকতেই হবে শুধু তোমার জন্য। তুমি কি বোঝো না আমি এসব মেনে নিতে পারছি না? কিন্তু আমি তো তোমার বর, বিয়ে হয়ে গেছে। তুমি আমাকে মেনে নাও বা না নাও, আমি তোমার পাশে থাকবো। পাশে থাকার নামে তুমি আমার জীবন ধ্বংস করছো। ধ্বংস নয়, শুধু তোমার নিরাপত্তা নিশ্চিত করতে চাই। ঐশী কোনো কথা না বলে নিজের ক্লাসে চলে যায়। মনে মনে ভাবছি রাহাতকে কিভাবে শিক্ষা দেওয়া যায়। আমি তাকে যে কোনোভাবে হোক এই কলেজ থেকে বের করে দিব। রাহাত এখানে চলে এসেছে আর আমার সিদ্ধান্তের বিপরীতে। আমি চাই না সে এই কলেজে টিকে থাকুক। তুই কি তাকে হুমকি দিবি? প্রয়োজনে তাই করব। ঐশী নিজের ক্লাসের ছাত্রদের মাধ্যমে হুমকি জুনিয়র বর রাহাতকে টাইট দেওয়ার ব্যবস্থা করে। ঐশী রাহাতকে দেখি তাদের বলে, শোনো, এই ছেলেটাকে হুমকি দিতে হবে যেন কলেজ থেকে চলে যায়। জুনিয়র হয়ে এসে আমাকে বিরক্ত করছে। ঠিক আছে, তোমার কথা মতো কাজ হয়ে যাবে। বেশি কিছু না, তাকে জাস্ট একটু ভয় দেখাতে হবে। ঠিক আছে, আমরা বুঝেছি। কাজটা তোমরা রাতে করবে যেন কেউ দেখতে না পায়। রাত্রিবেলা রাত একাই হেঁটে তার ফ্ল্যাটে ফিরছে। হঠাৎ তার সামনে কয়েকজন এসে দাঁড়ায়। তুমি কি মনে করেছো মেয়েদের বিরক্ত করবে আর এখানে নিরাপদ ঘুরে বেড়াবে? আমি তো কাউকে বিরক্ত করিনি। কিন্তু আমাদের কাছে যে তোমার নামে অভিযোগ আছে, অভিযোগ যেহেতু আছে, শাস্তি তো তোমাকে পেতেই হবে মামা। সবাই হঠাৎ রাহাতকে মারধর করতে শুরু করে। রাত নিজেকে বাঁচানোর অনেক চেষ্টা করে, কিন্তু সে একা এতগুলো লোকের সাথে পেরে ওঠে না, ফলে গুরুতর আহত হয়। ওরা চলে যাওয়ার পর আশেপাশের লোকজন রাহাতকে হসপিটালে নিয়ে যায়। ঐশীও ঘটনা জানতে পেরে নীলাকে ফোন করে। হ্যালো নীলা, শুনছিস? আবুল, পাবলু রাহাতের 12 বাজিয়ে দিয়েছে। সে কি? কেন? আরে আমি তো বলেছিলাম রাহাতকে একটু ভয় দেখাতে, ওরা তো পিটিয়ে এসেছে। কাজটা মোটেও ভালো হয়নি। অচেনা শহরে গ্রাম থেকে একটা ছেলে এসেছে পড়াশোনা করতে, আর তুই এটা করতে পারলি? নীলার প্রশ্নে ঐশী থমকে যায়। আসলেই তো, কি করলাম আমি? আমি কি তাকে মারতে বলেছি? ঐশী, শান্ত হ। তুই কি সত্যি বুঝতে পারছিস পরিস্থিতি কতটা ঘোলাটে হয়েছে? নীলা, আমি তার জন্য দায়ী। আমি চাইনি সে আহত হোক, শুধু একটু ভয় দেখাতে চেয়েছিলাম। আগামীকাল হসপিটালে রাহাতকে দেখতে যাবি তুই, মনে থাকে যেন। নীলা ফোন রেখে দেয়। নীলার কথা মতো ঐশী পরের দিন রাহাতকে দেখতে হাসপাতালে যায়। তুমি কি আমাকে ক্ষমা করবে? বউ, আমি জানি তুমি আমাকে ভয় দেখাতে চেয়েছিলে, কিন্তু আমার খুব একটা ক্ষতি হয়নি। কতটা কি হয়েছে সেটা নিজের চোখে দেখতে পাচ্ছি। আর একটু হলে হয়তো মরেই যেতে। ওসব কথা থাক, এখন আমি ঠিক আছি। ঐশী ধীরে ধীরে বুঝতে পারে যে তার রাগ ও কৌশল রাহাতকে ঘায়েল করতে পারছে না, বরং রাহাতের আহত অবস্থা তার মনের পাথর গলাতে শুরু করেছে। ঐশী বেস্ট ফ্রেন্ড নীলার সাথে বসে কথা বলছিল। ঐশী, তুই কি বুঝতে পারছিস তুই রাহাতের প্রতি একটু দুর্বল হয়ে পড়ছিস? না, এমন কিছু নয়। আমি আসলে বুঝতে পারছি না, মনে এক অদ্ভুত ভয় জন্ম নিয়েছে। ভয় মানে ভালোবাসা। তুই এখনই মানতে চাইছিস না, কিন্তু অন্তরে তুই ধীরে ধীরে ঠিকই দুর্বল হয়ে পড়ছিস। আমি কি সত্যিই রাহাতকে ছাড়া থাকতে পারবো না? ঐশী, তুই তো জানিস বিয়ে মানে পবিত্র আত্মার বন্ধন। এই বন্ধন আল্লাহ প্রদত্ত। যতই এর পালানোর চেষ্টা করিস, হৃদয়টা মানবে না। হ্যাঁ, আমি বুঝছি, কিন্তু এখন আমি কনফিউজড। ঐশী ক্লাসে বসে আছে, সামনে নোটবুক খোলা, কিন্তু খাতায় কিছুই লিখছে না, শুধু কলম ঘোরাচ্ছে। তার মুখের দিকে তাকালেই বোঝা যাচ্ছে সে অন্য জগতে ডুবে আছে। পাশে বসে নীলা টোকা দিল। আরে কি হয়েছে? বই খোলা, পাতা সাদা, পড়তেছিস নাকি আকাশের তারা গুনছিস? না, কিছু না। কিছু না মানে? তোর চোখে কালো দাগ পড়েছে, মুখ গম্ভীর, পড়ার খাতা ফাঁকা। তোকে তো আমি ভালো করে চিনি। ক্লাসে তুই সবার আগে উত্তর দিতি, আজ তুই হাও হয়ে গিয়েছিস। নীলা, প্লিজ এখন কিছু জিজ্ঞাসা করিস না। দেখ, আমি তোর বন্ধু, তোকে চিনি। তুই যে ভিতরে ভিতরে কষ্টে আছিস সেটা আমার চোখ এড়ায় না। এরই মধ্যে শিক্ষক স্যার খেয়াল করলেন তিনি বোর্ডে লিখছেন। হঠাৎ থেমে গেলেন, ঐশীর দিকে তাকালেন। ঐশী, তুমি এতক্ষণ ধরে কি করছো? খাতায় কিছুই নেই, তোমাকে অন্যমনস্ক লাগছে। কোনো সমস্যা? জি না স্যার।
না স্যার, বললেই হবে না। আমি 3বার তোমাকে প্রশ্ন করলাম, কোনো উত্তর দিলে না। এখন আবার খাতা খালি। পড়াশোনার প্রতি তোমার মনোযোগ কোথায়? নীলা ঐশীকে তাড়াতাড়ি উত্তর দিতে বলে। উত্তর দে, না হলে ঝাড়ি আরও খাবি। স্যার আসলে আমি ঠিকমতো প্রস্তুতি নিতে পারিনি। এটা আমি মানতে পারছি না। তুমি আমার ক্লাসের সবসময় সেরা ছাত্রী একজন ছিলে, হঠাৎ কি এমন হলো? পুরো ক্লাস নীরব। সবার দৃষ্টি ঐশীর দিকে। ঐশী আস্তে করে চোখ নামিয়ে নেয়, গলা শুকিয়ে যায়। দুঃখিত স্যার, আমি চেষ্টা করব। চেষ্টা করবো বললে হবে না, এখনই দাঁড়াও, প্রশ্নের উত্তর দাও। একটা জটিল প্রশ্ন করলেন, বোর্ডের দিকে ইশারা করে বললেন, বলো তো, এই সমীকরণে যদি ভ্যালুর পরিবর্তন হয় তাহলে আউটকাম কি দাঁড়াবে? ঐশী দাঁড়িয়ে রইল, কিন্তু চুপচাপ। ঠোঁট শুকিয়ে গেছে। মনে পড়ছে আগের রাতের ঘটনাগুলো। রাহাতের আহত হওয়া, নিজের দোষী অনুভব, চোখে অশ্রু চলে আসছে। ঐশী, উত্তর দে, না পারলে বল জানিস না। স্যার আমি জানি না। ক্লাসে চাপা হাসি ছড়িয়ে পড়ে। কিছু ছাত্রছাত্রী চোখে চোখে ইশারা করে স্যার মুখ শক্ত করে তাকিয়ে আছেন। ঐশী, এই তোমার অবস্থা? আমি হতাশ হলাম, যাও বসো। ঐশী বসে পড়ে, চোখ ভিজে আসছে। নীলা ওর কাঁধে হাত রাখে। দেখলি, আমি বলেছিলাম তুই অস্বাভাবিক আচরণ করছিস। কি লুকাচ্ছিস আমার কাছ থেকে? কিছু না রে, আমি সামলে নেব। না, এবার আর গোপন করতে দিব না। কাল রাতে যা ঘটেছে সেটা নিয়েই তুই এমন, তাই না? গতকাল রাহাতের ঘটনা আমার মনে অনেক প্রভাব ফেলেছে। নীলা গভীরভাবে ঐশীর দিকে তাকাই। ঐশী মুখ ঘুরিয়ে জানালার দিকে তাকাই, যেন ভেতরে ভেতরে ভেঙে পড়ছে। ক্লাস শেষে করিডোরে সবাই বের হয়ে গেছে। ঐশী একা দাঁড়িয়ে আছে করিডোরে। নীলা তার পাশে। তুই জানিস, স্যারের চোখ এড়ে না কিছু। আজ তুই চুপ থাকলি, কাল হয়তো পুরো কলেজ বুঝে যাবে তোর ভিতরে ঝড় বয়ে যাচ্ছে। আমি জানি না নীলা, আমি নিজেই বুঝতে পারছি না কেন এতটা ভেঙে পড়ছি। এটা তো রাহাতের জন্যই। ঐশী চুপ, তার চোখে অপরাধবোধ আর অস্বস্তি খেলে যায়। নীলা ভুরু উঁচু করে তাকাই। বল না, এটা কি সত্যি? আমি জানি না নীলা। ঐশী ক্লাসের বাইরে বারান্দায় দাঁড়িয়ে আছে। তখন সে দেখতে পায় কলেজের গেট দিয়ে রাহাত প্রবেশ করে, সোজা তার ক্লাসরুমে চলে গেল। ঐশী চুপচাপ তাকিয়ে থাকে। আপন মনি সে বলে ওঠে, রাহাত সুস্থ হয়ে ফিরে এসেছে। গেট দিয়ে ঢুকে সোজা ক্লাসে চলে গেল, আমার দিকে একবার ফিরেও তাকালো না। ঐশীর কথার মাঝেই নীলা এসে উপস্থিত হয়। ও তোর দিকে তাকিয়ে কি করবে? তোর তো ওকে পাত্তা দেওয়ার সময় নেই। তাই বলে এইভাবে ইগনোর করবে? আর আমি যে ওর অসুস্থতার খবর পেয়ে ওকে হসপিটালে দেখতে গেলাম, তখন তো কত সুন্দর বউ বউ করছিল। তখন বউ বউ করেছে, আর এখন হয়তো ভাবছে ওর এত চেষ্টায়ও তোর মন গলবে না, তাই নিজের রাস্তা নিজেই দেখে নিচ্ছে। বললেই হলো, ওর আবার কিসের রাস্তা? দাঁড়া, আমি এক্ষুনি ওকে মজা দেখাচ্ছি। ঐশী সোজা রাতের ক্লাসে চলে এলো। রাত হাত ধরে টেনে ক্লাস থেকে বাইরে নিয়ে এলো। ঐশীর এমন কাণ্ডে রাত অবাক হয়। ঐশী, কি হচ্ছে এসব? হাত ছাড়ো। তুমি সুস্থ হয়ে ফিরে এসেছো, খুবই ভালো কথা, কিন্তু আমি যে বারান্দায় দাঁড়িয়েছিলাম, তুমি একবারও আমার দিকে তাকালে না কেন? তাকিয়ে কি করব? তুমি তো আর আমাকে মেনে নেবে না, তাই ভাবলাম এখন থেকে নিজের মতো থাকবো, তোমাকেও আর বিরক্ত করব না। এখন তুমি ক্লাসে যাও। ঐশী টেবিলে বসে নোট নিচ্ছে। হঠাৎ সিনিয়র ছাত্র আরিফ এসে দাঁড়ায়। ঐশী, একটু সময় পাওয়া যাবে? বলুন, কি ব্যাপার? কেমন আছো তুমি? ভালো। তুমি কি ব্যস্ত? দেখতেই তো পারছেন পড়ছি। যদি জরুরি কিছু বলার থাকে তো তাড়াতাড়ি বলুন। আসলে আমি অনেক দিন ধরেই ভাবছি তোমাকে একটা কথা বলবো, আজ আর চেপে রাখতে পারলাম না। কি বলতে চান সরাসরি বলেন। আমি তোমাকে পছন্দ করি ঐশী, শুধু পছন্দ নয়, আমি চাই তুমি আমার লাইফ পার্টনার হও। ঐশী হকচকিয়ে যায়। আশেপাশে কজন বন্ধু কৌতূহল চোখে তাকায়। কি এমন ভাবে হঠাৎ করে? হ্যাঁ জানি, হঠাৎ বলে অবাক হয়েছ, কিন্তু আমি সিরিয়াস, তুমি ভেবে দেখো। দেখুন, আমার এসব বিষয়ে কোনো আগ্রহ নেই, দয়া করে আর কখনো এমন কথা বলবেন না। কেন? আমার প্রতি তোমার কোনো আগ্রহ নেই? কি কম আছে আমার? কিছু কম নেই, সবই আছে, কিন্তু আমি এসবে আগ্রহী নই। আমার জীবনে একটা লক্ষ্য আছে। আমি তোমার লক্ষ্য পূরণের ঢাল হয়ে থাকবো। প্রয়োজন নেই, আমি নিজেই আমার জন্য যথেষ্ট।
অন্তত ভেবে দেখো, তুমি না বললে আমি অপেক্ষা করব। আরিফ চলে যায়। ঐশী বিরক্ত হয়ে মাথা নাড়ে। রাত কাছে এসে দাঁড়ায়। বাহ, সিনিয়র সাহেব তো বেশ সিরিয়াস মনে হলো। এসব নিয়ে তোমার মাথা ঘামানোর দরকার নেই। মাথা ঘামাই না তো, কিন্তু তুমি মন খারাপ করছো মনে হচ্ছে। এত সুন্দর একটা ছেলেকে রিফিউজ করলে হয়তো মনে হচ্ছে রিফিউজ না করলেই ভালো হতো। তোমার কোনো অধিকার নেই আমাকে এসব নিয়ে টিস করার। অধিকার নেই বুঝি, কিন্তু কষ্টটা কেন হচ্ছে ঐশী? আমার ভেতরটাই কেন কষ্ট হচ্ছে? ঐশী চুপ করে যায়, উত্তর খুঁজে পায় না। কলেজে বাৎসরিক অনুষ্ঠান শুরু হতে চলেছে। কলেজ অডিটোরিয়ামে ছাত্রছাত্রীদের ভিড়। শিক্ষক মঞ্চে উঠে অনুষ্ঠান ঘোষণা দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন। আগামী সপ্তাহে বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান হবে, সবাইকে অংশগ্রহণ করতে বলছি। গান, নাটক, কবিতা যা পারেন। শ্রোতারা ফিসফিস করে কথা বলে। হঠাৎ রাত উঠে দাঁড়ায়। স্যার, আমি একটা গান গাইবো। তুমি গাইতে পারো? চেষ্টা করব স্যার। সবাই ফিসফিস করে। গ্রামের ছেলে গান গাইবে, হাস্যকর। ঐশী নীলা বলে, ছেলেটা কি একেবারেই বোকা? এত সাহস কোথা থেকে আসে? সাহস না, আত্মবিশ্বাস। দেখিস ঠিকই ভালো কিছু একটা করবে। দেখতে দেখতে অনুষ্ঠানের দিন চলে আসে। অডিটোরিয়াম ভর্তি। এক একে সবাই পারফর্ম করছে। রাত মঞ্চে উঠে মাইকের সামনে দাঁড়িয়ে চারপাশ দেখে নেয়। এই ছেলেটা তো গ্রামের। দেখি কি করে। রাত গান শুরু করে। সুরেলা কণ্ঠ, আবেগ ভরা গলা। ধীরে ধীরে অডিটোরিয়াম নিস্তব্ধ হয়ে যায়। সবাই মনোযোগ দিয়ে শোনে। ওর কণ্ঠ এত ভালো আমি তো কখনো ভাবিনি। গান শেষ হলে করতালিতে ফেটে পড়ে। শিক্ষকরা মুগ্ধ হয়ে ওঠেন। অসাধারণ। রাহাত, তুমি আসা আমাদের চমকে দিলে। দর্শকরা ইনকোর ইনকোর বলে চিৎকার করতে থাকে। রাত হেসে মঞ্চ থেকে নেমে আসে। নীলা ঐশীর দিকে তাকায়। তুই তো দেখছি বেশ আবেগপ্রবণ হয়ে গিয়েছিস। চুপ কর তো, আমি শুধু গানটা ভালো লেগেছে ব্যাস। ওটাই আস্তে আস্তে অন্য কিছু হয়ে যাবে, দেখিস। রাত বাইরে আসছে। ঐশী দাঁড়িয়ে আছে চুপচাপ। গানটা ভালো লেগেছে? মন্দ হয়নি। তোমার মুখে প্রথম প্রশংসা শুনলাম। আমি কোনো প্রশংসা করিনি, শুধু বলেছি মন্দ হয়নি। মন্দ নয় মানেই ভালো। তুমি মানতে চাইছিস না শুধু। এখন থেকে আমি নিজের মতো থাকবো, তোমাকে বিরক্ত করব না। ঐশী কিছু বলতে গিয়ে থেমে যায়। তার চোখে অদ্ভুত দ্বিধা, রাগ, কনফিউশন আর কোথাও যেন লুকানো টান। নিজের কথাগুলো বলে রাত তার ক্লাসে ফিরে যায়। রাতের এই ইগনোর ঐশী সহ্য করতে পারছে না। তার ভেতরটা দুমড়ে মুচড়ে যাচ্ছে। ঐশীর ফিরতেই নীলা তাকে জিজ্ঞেস করে, কি রে, কি বললো রাহাত? বলল সে নিজের রাস্তা নিজেই খুঁজে নিয়েছে। আমি যেহেতু সম্পর্কটা মেনে নিচ্ছি না, সে আর আমার পেছনে পড়ে থাকবে না। বাহ, এতে তো তোর খুশি হওয়ার কথা। আমি খুশি হতে পারছি না। আমার বুকের ভেতরটা কেমন যেন করছে। রাহাত এত ধৈর্যশীল, সে অনেক চেষ্টা করছে, কিন্তু এত তাড়াতাড়ি হার মেনে নেবে আমি বুঝতে পারিনি। তোর কি ভীষণ কষ্ট হচ্ছে? হ্যাঁ হচ্ছে, কেমন অদ্ভুত অনুভূতি। এমন সময় দেখা গেল রাত তার ক্লাসের একটা মেয়ের সাথে বেশ ঘেঁষাঘুষি করে ক্যান্টিনের দিকে যাচ্ছে। এই দৃশ্য দেখে ঐশীর প্রচণ্ড খারাপ লাগলো। সে বলল, দেখলি নীলা, দেখলি কত সুন্দর আরেক মেয়ের পেছনে ঘোরা শুরু করেছে, অথচ দুদিন আগেও আমার জন্য হাপিত্তেশ করে মরছিল। তাতে তোর কি? তুই কি জেলাস ফিল করছিস? হ্যাঁ, আমার ভেতরে এক হালকা জেলাসি কাজ করছে। জেলাসি প্রেমে পড়ার লক্ষণ। তুই গেলি রে ঐশী, তুই গেলি। রাত ক্লাসমেটদের সাথে বই ভাগাভাগি করছে, পরীক্ষার নোট দেখাচ্ছে। রাতের সহযোগিতা ক্লাসের অন্যদের মধ্যে তার প্রতি ভালো ইমপ্রেশন তৈরি করছে। ক্লাস টেস্টের পর ক্লাসের তুহিন বলল, ধন্যবাদ রাহাত, তোমার সাহায্য না পেলে তো আমরা বসে থাকতাম, পরীক্ষাটাও অনেক খারাপ হতো। এসব কিছু না, আমরা ক্লাসমেট একে অন্যকে সাহায্য করব, এটাই স্বাভাবিক। তোমার মনোভাব অনেক ভালো রাহাত। শুধু চেষ্টা করি আমরা সবাই একসাথে থাকি, তাতে সব ভালো হয়। রাতের এমন ইমপ্রুভমেন্ট ঐশী কান অবধি পৌঁছায়। সে বলে, ওর এই ইতিবাচকতা আমাকে আকর্ষণ করছে। নীলা পাশ দিয়ে চোখে চোখে চ্যালেঞ্জ করে তাকাই, হাসি দিয়ে বলে, ঐশী, তুই কি বুঝতে পারছিস
রাহাত কিন্তু ছেলে হিসেবে একদম অনন্য। আমি আমি জানি না নীলা, ভেতরে কিছুটা খুশি কিছুটা ঈর্ষা। ঈর্ষা? বড্ড। হ্যাঁ, স্বাভাবিক। দেখ, তুই নিজেও জানিস না কতটা ওর প্রতি ঝুঁকে যাচ্ছিস। সত্যি, আগে মনে হতো ও শুধু শুধু অনুগত হবে, কিন্তু এখন আমি চাই ওর পাশে সবসময় থাকবো। এটাই বিয়ে নামক সম্পর্কের মাধুর্য। যতই দূরে পালানোর চেষ্টা করিস না কেন, কিন্তু ভালোবাসা চূড়ান্তভাবে কাছে টেনে আনে। রাত যতই চেষ্টা করুক কেন জানি যে ঐশী ভাবনা থেকে দূরে থাকতে পায় না। পরের দিন রাহাত ক্লাস শেষে ঐশীর কাছে আসে। ঐশী, তুমি কেমন আছো? চলছে। ক্লাস শেষ হলো, তুমি চাইলে আমরা একসাথে লাঞ্চ করতে পারি। রাহাতের এই প্রস্তাবে ঐশী খুশি হয়, কিন্তু রাজি হয় কিনা বুঝতে পারে না। একসাথে লাঞ্চ? হ্যাঁ, যদি তোমার কোনো আপত্তি না থাকে তো। ঐশী ভিতর মৃদু কাঁপছে, অনুভব করছে রাতের এই ছোট্ট যত্ন তার হৃদয় স্পর্শ করছে। হ্যাঁ, যেতে পারি। তাহলে চলো। দুজন একসাথে একটি রেস্টুরেন্টে যায় লাঞ্চ করার জন্য। রাত ঐশীর পছন্দ মতো খাবার অর্ডার করে। ঐশী বলে, আমার পছন্দের খাবার জানো কিভাবে? এটা সিক্রেট, বলা যাবে না। সিক্রেট জিনিসটা আমার পছন্দ না। কিন্তু তুমি আমার সম্পর্কটাকে সিক্রেট বানিয়ে রেখেছো। এটা আমি বাধ্য হয়ে করছি। আমার সমস্যা তুমি বুঝবে না। তুমি আমাকে বলে তো দেখো, আমি সব সমস্যা সমাধান করে দেব। কিছু সমস্যার কোনো সমাধান থাকে না। রাত আর কথা পারে না। দুজন চুপচাপ খেয়ে যার যার বাসায় চলে যায়। পরের দিন ক্লাসে রাহাতকে ঘিরে অনেক ছেলে মেয়ে। কেউ কেউ নোট চাচ্ছে, কেউ সাহায্য চাইছে। রাত সবাইকে সাহায্য করে সাধ্যমতো। রাহাত, তুমি কি আমাদের সাথে সেশন করতে পারো? অবশ্যই, আসো সবাই একসাথে পড়বো। রাহাত সবাইকে নিয়ে মাঠের একপাশে গোল করে বসে পড়াশোনা শুরু করে। ঐশী দূর থেকে রাহাতের কাণ্ড দেখে। কত মানুষকে সাহায্য করবে, আর আমি ভেতরে জেলাস ফিল করছি। ঐশী, দেখছিস তো তোর বর কত জনপ্রিয়? হ্যাঁ, আমি দেখছি, কিন্তু এটা ভালো লাগছে, আবার খারাপও লাগছে। সবাই ওর হেল্প নিলেও আমি নিতে পারবো না, কারণ আমি ওর সিনিয়র। তাতে কি, হতেও তো পারে যে রাহাত তোকেও পড়া দেখিয়ে দিবে। যদিও এটা কেবল কাছে যাওয়ার একটা উছিলা মাত্র। নীলা, আমি বুঝতে পারছি না, ভেতরে খুশি আর কিছুটা ঈর্ষা মিশে আছে। ঐশী, এটা স্বাভাবিক। তুই যে রাহাতকে নিজের জীবনের অংশ মনে করতে শুরু করেছিস, সেটাই বুঝে দিচ্ছে। হ্যাঁ, ভেতরে ভেতরে আমি আসলে আনন্দিত যে সে হার মেনে নেওয়া ছেলে নয়, সে চেষ্টা করে। তুইও যা, দেখ তোর রোমিও তোর মনের পরে বুঝে নেবে। নীলার চাপাচাপিতে ঐশী রাহাতের কাছে যায়। ততক্ষণে রাহাতের ক্লাসমেটরা সবাই চলে গেছে। একটু হেল্প কি আমিও পেতে পারি? আরে ঐশী, তুমি বসো। ঐশী রাহাতের পাশে বসে পড়ে। রাহাত বলে, বলো কি সাহায্য লাগবে? এই লিস্টটা দেখিয়ে দাও। এটা তো অনেক সহজ, এসো বুঝিয়ে দেই। নোটবুক নাও, নোট করতে হবে। ঐশী ভিতরে মৃদু আনন্দ অনুভব করে। রাহাতের ধৈর্য, যত্ন এবং মৃদু হাসি সব মিলে তার হৃদয় সফট হয়ে যায়। নীলার ঘরটা আজ পুরো অচেনা রকম উত্তেজনায় ভরে গেছে। বাসে হঠাৎ মেহমানে ভর্তি হয়ে উঠেছে। নীলা, তুমি এতদিন পড়ছো, এখন আর কিছু করতে হবে না। রাহুল গ্রামের ছেলে হলেও সে অনেক ভালো, তোমার জন্য ঠিক আছে। কালই তার সাথে তোমার বিয়ে। শ্বশুরবাড়িতে গিয়ে এখন গুছিয়ে সংসার করা শুরু করো। মা, আমি এখন কি বলবো? আমি পড়াশোনার মাঝে বিয়ে করব? আমি চাই না। আমি আমার সিদ্ধান্ত নিজে নিতে চাই। সেই সময় আর নাই, এখনই সঠিক সময় বিয়ে করার। আমরা যা ঠিক করব তোমার তাই করতে হবে। নীলা দম বন্ধ রুমে ভেতর দিয়ে ধাক্কা দিয়ে বসলো। সে জানতো একা তার কাছে কোনো সমাধান নেই। সে চটজলদি ঐশীকে ফোন করে। হ্যালো নীলা, কি হলো? তুই ক্লাসে কেন আসলি না? নীলা ফোনে কেঁদে উঠল। সে বলল, ঐশী, আমার মা জোর করে আমাকে বিয়ে দিয়ে দিয়েছে। এখন থেকে অন্য বাড়িতে বিয়ে করে গিয়ে সংসার সামলাতে হবে। আমি কি করব জানি না। আমার কিচ্ছু ভালো লাগছে না। ঐশী চুপ থাকলো এক মুহূর্ত, তারপর ধীরস্বরে বলল, শোন নীলা, শান্ত হ। তুই একা না, আমি আছি। আর প্রয়োজনে রাহাতের সাহায্য নেব, সে নিশ্চয়ই সাহায্য করবে।
কিন্তু ঐশী, তুই তো রাহাতের সাথে আমার জন্য সত্যি কি কিছু করতে পারবি? ঠিক তাই, আমরা দুজনে চেষ্টা করব। প্রথমে শুধু বলবো তুই ঠিক কি চাস, আমি শুনবো। এরপর রাহাতও ফোনে যুক্ত হলো। হ্যালো নীলা, আমি জানি কি চলছে, আর যদি চাও আমি তোমার পাশে থাকবো। ভয় পাওয়ার কিছু নেই। কিন্তু তারা তো আমার মতামত মানবে না, তারা শুধু বলে ঠিক করা। আমি কি করব? নীলা, তুমি একবার গভীর নিঃশ্বাস নাও, আমি আসবো, ঐশীও সঙ্গে থাকবে, আমরা চেষ্টা করে দেখব। ঠিক আছে নীলা, আজই আমরা তোর বাবা মার সঙ্গে বসবো। তুই শুধু আমাদের উপর ভরসা রেখো, আমরা একসাথে আছি। পরদিন নীলা হালকা নার্ভাস হয়ে তাদের ঠিক জায়গায় অপেক্ষা করছিল। ঐশী এসে দাঁড়ালো রাহাত পাশে। শুরু করি? হ্যাঁ, আমি প্রস্তুত। তারা তিনজনই নীলার মায়ের সামনে দাঁড়ালো। আন্টি, আমরা জানি আপনি মেয়ের জন্য সব ঠিক করতে চাইছেন, কিন্তু নীলা নিজের মতো করে পথ বেছে নিতে চায়। আমরা চাই আপনি একবার শুনবেন কি চায় নীলা। মা চুপ হয়ে রইল। তিনি পরিস্থিতি বোঝার চেষ্টা করছেন। নীলা মনে একরাশ সাহস নিয়ে বলল, মা, আমি এখন বিয়ে করতে চাই না। আমি পড়াশোনা শেষ করতে চাই। আমার জীবন আমি নিয়ন্ত্রণে হোক। আমি চাই না কেউ জোর করে ঠিক করুক। আমি নীলার পাশে আছি। আমরা নিশ্চিত করব তার চাওয়া এবং স্বপ্ন সব ঠিক থাকবে। সে চাপের মধ্যে নয়, আমরা সমর্থন দেব। দেখো, তোমরা আমার ছেলে মেয়ের মতো। মেয়েদের জীবনের সমীকরণটা অন্যরকম। আমরা যতই বড় বড় ডিগ্রি নেই, শেষে সেই হেসেল ঠেলতেই হয়। আমাকেও তাই করতে হয়েছে। আমার স্বপ্নগুলোকে মাটি দিতে হয়েছে। যেখানে আপনি আপনার স্বপ্ন মাটি হতে দেখেছেন, সেখানে কেন চাইছেন নীলার স্বপ্ন মাটি হয়ে যাক? নীলার স্বপ্নগুলো নষ্ট না করে আপনি ওর পাশে ছায়ার মতো সাপোর্ট হয়ে থাকতে পারেন, যেন আপনার স্বপ্নগুলোর মতো ওর স্বপ্নগুলোও শেষ না হয়ে যায়। জীবনের মোড়গুলো অনেক কঠিন, প্রতি পদে ধাক্কা খেতে হয়। তোমরা এখনো সেই সময়টা পাও, ধাক্কা খাওনি, তাই জন্য জীবনের কঠিন বাস্তবতাগুলো বুঝতে পারছো না। আন্টি, কেবল শিক্ষার জোরে জীবনের প্রতিটা কঠিন মুহূর্ত বুদ্ধিমত্তার সাথে পার করা যায়। আপনি নিজেকেই দেখুন, আপনি সুশিক্ষিত বলেই কিন্তু নীলার মতো একটি সভ্য মেয়ে তৈরি করতে পেরেছেন। হ্যাঁ আন্টি, আর নীলার উপর বিশ্বাস রাখুন, ও আপনার মুখ উজ্জ্বল করবে। কখনো আপনাকে কোথাও ছোট হতে তো দেবেই না, বরং গর্বের কারণ হবে। এত সুন্দর করে পৌঁছানোর পর নীলার মায়ের আর কিছুই বলার থাকে না, কিন্তু ঐশীর আন্তরিক চোখে চোখ রেখে বলা এবং রাহাতের দৃঢ়ভঙ্গি দেখে তিনি হালকা মাথা নেড়ে মেনে নিলেন। ঠিক আছে, আমি শুনলাম তোমাদের কথা, মেনেও নিলাম। নীলা যা চায় তাই হবে। এই বিয়ে আমি ভেঙে দিব। মায়ের কথাই নীলা প্রচণ্ড খুশি হলো। তার বুকের ভেতর থেকে যেন বড় একটা পাথর নেমে গেল। এখন যেন নিঃশ্বাস নিতে পারছে সে। ঐশী নীলার হাত ধরে বলে, দেখছিস, বলেছিলাম না আমরা সব ঠিক করে দেব। আর তুই মোটেও একা নয়, আমি আছি, রাহাতও আছে। এবারও তুমি শক্ত হয়ে দাঁড়ালে, আমি তোমার পাশে আছি সব সময়। নীলা কাঁদতে কাঁদতে মাথা নাড়ে। সে বুঝলো আসলে তার পাশে কেউ আছে, সে ভয় পাবে না। ঐশী ও রাহাত একসাথে নীলার পাশ থেকে তাকে মানসিক সমর্থন দিল। এই মুহূর্তে তাদের মধ্যে বোঝাপড়া আরও গভীর হলো। ঐশী বুঝল রাত শুধু স্বামী হিসাবে নয়, বন্ধু হিসাবেও পাশে থাকতে পারছে। রাহাতও দেখল ঐশী শুধু মিষ্টি তর্কে নয়, সত্যিকারে মানসিক সমর্থনও পারদর্শী। কলেজের ক্যান্টিনে রাত বন্ধুদের সাথে বসে আছে, কিছু মেয়ে পাশে এসে কথা বলছে। এই দৃশ্য দেখে ঐশীর রাগ উঠে গেল। ও না, আবার কি করছে এত মেয়ে ছেলে মেলামেশা? ঐশী রাহাতের কাছে এসে কাঁধে হাত রাখে, চোখে থেকে যেন রাগ ঝরে পড়ছে। সে বলে, রাহাত, এসব কি হচ্ছে? তুমি কি মনে করছো এটা ঠিক? তুমি কি আমাকে অ্যাভয়েড করার চেষ্টা করছো? অ্যাভয়েড করব কেন? আমি কি করেছি? এই মেয়েদের সাথে মেশা, এগুলো আমার পছন্দ না রাহাত। ঐশী, এসবের জন্য তাহলে তোমার কেন কষ্ট হচ্ছে? ঐশী চুপ যায়। রাহাতের কথায় কি জবাব দেবে সে? রাহাত বলে, শুনে নাও ঐশী, আমি যদি অন্যদের সাহায্য করি হেসে খেলে, তুমি কি ভেবে দেখো সেটা কি আমাকে অন্য কাউকে পছন্দ করা প্রমাণ করে? কিন্তু আমি দেখছি তুমি তো। দেখছো? তুমি কি দেখছো তাই কষ্ট পাচ্ছ?
ঐশী ভিতরে মৃদু লজ্জা অনুভব করছে, মনে মনে স্বীকার করো হৃদয়ে কিছু ভাঙছে। এমন সময় নীলা এসে ঐশীর পাশে দাঁড়ায়, ঐশীর দিকে তাকিয়ে বলে, ঐশী, কি হচ্ছে? তোর চোখে আমি অদ্ভুত চাহনি দেখতে পাচ্ছি। ও কিছু না, আমি শুধু রাহাতের মেলামেশা। হ্যাঁ হ্যাঁ, আমি বুঝতে পারছি, কিন্তু তুই তো ওকে মানিস না, তারপরও কেন এত ভাবছিস? আমি জানি না নীলা, আমি সত্যিই জানি না। ঐশী আর এক মুহূর্ত সেখানে না দাঁড়িয়ে সোজা নিজের ক্লাসে চলে আসে আর একাকে বিড়বিড় করতে থাকে। আমি কি সত্যিই রাহাতকে মানি না? কেন তখনও এত কষ্ট হচ্ছে? সাহায্য করতে চায়, হাসতে চায়, সবাইকে খুশি করতে চায়, আর আমি কেন এত বিরক্ত? নীলা পাশে বসে ঐশীর হাত ধরে সান্ত্বনা দেয়। ঐশী শোন, তুই ভিতরে চুপচাপ রাহাতের প্রতি প্রেম অনুভব করছিস। যতই না বলিস, যতই অস্বীকার করিস, হৃদয় সত্যিকারের জানে। পরের দিন ক্লাস শেষে রাহাত ঐশীর কাছে আসে। ঐশী, তুমি কি ঠিক আছো? হ্যাঁ, ঠিকই আছি। সত্যি? তুমি কি আমাকে নিয়ে এত কষ্ট পাচ্ছ? আমি জানি না, কিছু বুঝতে পারছি না। ঐশী, তুমি জানো না আমি শুধু তোমার পাশে থাকতে চাই। কথা বলে রাহাত চলে যেতে নীলা আবার পাশে এসে দাঁড়ায় ঐশীর। ঐশী, দেখছিস তুই ক্রমশ রাহাতের প্রতি দুর্বল হয়ে যাচ্ছিস। হ্যাঁ নীলা, আমি আর পালাতে চাই না, ওর পাশে থাকাটাই ভালো লাগছে। রাহাত যেমন কেয়ারিং, আমার মনে হয় তোকে ভালো রাখবে। এবার মনের কথা শোন। হ্যাঁ, মনের উপর আর কত জোর করব? ঐশী ভিতরে মনে মনে স্বীকার করে রাহাতের প্রতি ধীরে ধীরে আবেগ জাগছে। রাহাত ক্লাস শেষে নোট দিয়ে সাহায্য করছে তার ক্লাসের সবাইকে। ঐশীও ভিড় দেখে এগিয়ে আসে। রাহাত বলে, ঐশী, তোমার কি আজকেও হেল্প চাই? হ্যাঁ, কিছুটা, তবে তোমার সাহায্য প্রয়োজন। ঠিক আছে, একসাথে দেখি। ঐশী ভিতরে ভিতরে খুশি, চোখে হালকা জল জমে আসে ওর। কলেজ লাইব্রেরি। ঐশী তার টেবিলে বই সাজাচ্ছে। রাত কাছে আসে, হাতে চা ধরে। ঐশী, তোমার চা। আজ সকাল থেকে দেখছি তুমি ক্লাসে এত ব্যস্ত। ধন্যবাদ, তবে আমি ঠিক আছি। ঠিক আছো? মনে হচ্ছে ক্লান্ত লাগছো, চা খাবে? ঐশী ভেতরে হালকা হাসি, চুপচাপ চা নেয়। তুমি সবসময় এত খোঁজ রাখো? তুমি তো আমার বউ, আমি চাই তুমি সবসময় ভালো থাকো, সুস্থ থাকো। ঐশী চুপ, মনে মনে ভাবছে এই ছোট ছোট যত্ন তার হৃদয়কে স্পর্শ করছে। রাত নিজের ক্লাস শেষে ঐশীর ক্লাস শেষে তার পাশে বেঞ্চে বসে। ঐশী নোট ঠিক করে দিচ্ছে। ঐশী, এই নোটগুলো দেখেছো? যদি বোঝার সমস্যা হয় আমি আবার ব্যাখ্যা করি। হ্যাঁ, তবে তুমি সব সময় এত সাহায্য করছো। সাহায্য করা তো স্বাভাবিক তোমার জন্য। স্বাভাবিক? তুমি আমার জন্য সব সময় ভাবো। ঐশীর চোখে এক অদ্ভুত উষ্ণতা অনুভব করছে। মনে মনে বলছে ধীরে ধীরে তার মনে আকর্ষণ জন্ম নিচ্ছে। লাইব্রেরির বাইরে রাস্তায় বেঞ্চে বসে ঐশী পড়ছিল। রাত হঠাৎ ঐশীর বইয়ের পৃষ্ঠা উল্টে দেয়। হ্যাঁ, কেন আমার বইয়ের পৃষ্ঠা উল্টালো? শুধু দেখছিলাম তুমি কি পড়ছো। তুমি দুষ্টু। দুষ্টু? আমি কি কেবল দুষ্টু? আমি তো তোমার খুশিও চাই। ঐশী চুপ, হাসি লুকাতে চেষ্টা করে। মনে মনে ভাবছে তার রাগ মধুর হয়ে যাচ্ছে। নীলা পাশ দিয়ে আসে, চোখে চোখে ঐশীকে পরীক্ষা করে। ঐশী, রাহাতের প্রতি তোর ক্রমশ দুর্বলতা ওর সামনে প্রকাশ হচ্ছে। নীলা, আমি জানি না। এটাই বিয়ে নামক বন্ধনের টান। যতই পালাতে চাও, হৃদয় তো জানে পালাতে পারবে না। হ্যাঁ, মনে হচ্ছে সত্যি। ঐশীর চোখে পানি জমে, মনে মনে স্বীকার করে সে আর পালাবে না। রাহাতের যত্ন, ছোট ছোট কেয়ার, সব মিলিয়ে তার হৃদয় নরম হয়ে গেছে। শেষ ক্লাসের পর কলেজের বারান্দায় রাহাত চকলেট হাতে আসে। ঐশী, তুমি আজ ক্লাস শেষে খুব ক্লান্ত লাগছো, এটা খাও। তুমি সবসময় এমন। হয়তো না, আমি শুধু চাই তুমি ভালো থাকো। ঐশী চুপচাপ চকলেট নিল। ভেতরে একটা অদ্ভুত উষ্ণতা অনুভব করে। মনে মনে বলছে ধীরে ধীরে সে রাহাতের প্রতি দুর্বল হয়ে পড়ছে। রাহাত, তুমি সবসময় কি ভাবছো আমার জন্য? সব সময় তুমি আমার বউ ঐশী, আমি চাই তুমি সবসময় সুস্থ সুখী থাকো। হ্যাঁ, আমি বুঝতে পারছি। এই ছোট ছোট যত্ন, এই খোঁজ, সবই আমাকে তোমার প্রতি টান দিচ্ছে। রাতে কলেজে ঘর ফেরার সময় রাত ঐশীর হাতে হালকা ছোঁয়া দিয়ে বিদায় নেয়। ঐশী, তুমি যদি পাশে থাকো আমি সব পারবো। আমি পাশে থাকবো। মনে মনে স্বীকার করে রাহাতের প্রতি তার হৃদয় হয়তো নরম হয়ে গেছে।
প্রথমবার সে স্বীকার করলো রাতকে পছন্দ করতে শুরু করেছে। ক্যান্টিনে কয়েকজন মেয়ের আড্ডা, চায়ের কাপে হাতে ফিসফিস করছে। ঐশী দূরে বসে খাতায় লিখছে। আরে দেখছিস না, রাহাত দিন দিন কত হ্যান্ডসাম হয়ে উঠছে। হ্যান্ডসাম না, হার্ড ওয়ার্কিং বল। ক্লাসে সবার খাতা লিখে দেয়, নাটকে কাজ করে, আবার গেমসেও নাম করেছে। তুই এসব বলছিস, কিন্তু আমি শিওর রাহাত ঐশীর জন্যই সব করছে। একদম ঐশীর দিকে যেভাবে তাকায় বুঝতেই পারিস। সবে হেসে ওঠে। এদের কথা শুনে ঐশী স্তব্ধ হয়ে যায়, কিন্তু কিছু বলে না। খাতায় কলম চেপে ধরে। বিরতির সময়ে কয়েকজন ছেলে ঢিলেমি ভঙ্গিতে কথা বলছে। রাত ক্যান্টিনে ঢুকতে এই বিষয়টা ঘুরে যায়। কি রে সিনিয়রের সামসা, কেমন আছো? ও এসে কি লাঞ্চ খাওয়ালো নাকি আজও ডাইটে রাখলো? আরে দূর, এমন বান করিস না। সারা কলেজ জানে ওরা সিনিয়র জুনিয়র গোপন কফ। পুরো ক্যান্টিনে হাসি রোল পড়ে যায়। রাত চুপ করে একটা চেয়ার টেনে বসে। চা অর্ডার করে। ঐশীও ক্যান্টিনে ছিল। সে এসব কথাই বেশ রেগে যায়। এনাফ! তোমরা কি ভেবেছো এটা মজা? এটা আমার প্রাইভেট লাইফ। কারোর কেয়ার, কারোর হেল্প মানেই প্রেম? তোমরা একবারও ভেবেছো আমার কেমন লাগছে তোমাদের এসব কথায়? সে হঠাৎ ব্যাগ গুছিয়ে বেরিয়ে যায়। ক্যান্টিনের সবার মুখ বন্ধ হয়ে যায়। রাতও অবাক হয়ে তাকিয়ে থাকে ঐশী চলে যাওয়ার পথে। ক্যাম্পাস গার্ডেন। ঐশী হালকা বসে আছে, তার চোখে পানি। নীলা এসে পাশে বসে। ওরা যা বলে তাতে কান দিবি না। নীলা, আমার কিছু হয়নি, তবুও কেন সবাই আমাকে নিয়ে বাজে কথা বলে? আমি চাই না কেউ আমার ক্যারিয়ার, রেপুটেশন নিয়ে হাসাহাসি করুক। হয়তো রাহাতের প্রতি তোর কিছু না কিছু আছে বলেই তোকে এত কষ্ট দিয়েছে। আমি বুঝতে পারছি না কিছু। ক্যাম্পাসের করিডোরে ঐশী হাঁটছে। হঠাৎ রাহাত এসে দাঁড়ায়। ঐশী, 1 মিনিট প্লিজ। কি চাও? আজকের ঘটনার জন্য আমি দুঃখিত। আমি চাইনি কারো কথায় তুমি কষ্ট পাও। তা দুঃখিত বললে হবে? তুমি তো আসলেই এমন আচরণ করো যাতে ওরা কিছু বলার সুযোগ পায়। তুই গাইছো আমি সবার থেকে দূরে থাকি। আমি চাই আমার নাম কারো ঠোঁটে যেন না ওঠে। দুজনেই চুপ। টান টান নীরবতা। হঠাৎ ঐশী দূরত্ব চলে যায়। রাত দীর্ঘশ্বাস ফেলে দাঁড়িয়ে থাকে। রাতে ঐশী পর টেবিলে বসে, খাতার দিকে তাকিয়ে আছে। নীলা ফোনে ভিডিও কল করেছে। কি রে, এত মন খারাপ কেন? জানিস, আমি চাই না কেউ আমাকে নিয়ে হাসাহাসি করুক। অথচ কেন জানি যখন রাহাতকে নিয়ে মজা করে তখন ভেতরে ভেতরে অন্যরকম লাগে। মানে ঈর্ষা লাগে, তাই না? আমি জানি না। ঐশী চুপ হয়ে যায়। নীলা শুধু মুচকি হেসে তাকিয়ে থাকে স্ক্রিনের ওপাশ থেকে। রাত সকালে কলেজ যাওয়ার আগে তার মাকে একটা ফোন করে। হ্যালো মা, কেমন আছো? শরীরটা খুব একটা ভালো না। কেন, কি হয়েছে? বাচ্চা মাথা ঘুরছে, জ্বরও আছে। ডাক্তারেরা বলছেন একটু বিশ্রাম নিতে হবে। মা, তুমি হাসপাতালে? এখনই আমি আসছি। আমি ঢাকা থেকে রওনা হচ্ছি। না বাবা, তুই পড়াশোনায় ব্যস্ত, তোকে আসতে হবে না। আমি ঠিক আছি। আমি ডাক্তারদের কাছে আছি, আর আমাকে দেখার জন্য তোর বাবাও আছে। আমি এত কিছু জানতে চাই না, আমি আসছি। রাত ফোন কেটে চিন্তিত হয়ে পড়ল। তার চোখে উদ্বেগের ছাপ। সে ঐশীকে ফোন করলো। হ্যালো ঐশী, মা অসুস্থ। আমি এখন তাকে দেখতে গ্রামে যাচ্ছি। যদিও জানি না জিজ্ঞেস করা উচিত হবে কিনা। তুমি কি যাবে আমার সাথে? আমি তো তোমার সঙ্গে আসতে পারবো না, কিন্তু আমি আপডেট রাখবো ওখানে কি হচ্ছে। আমি শুধু ফোনেই খবর নিব। তুমি চাইলে আমি এখানে ভালো ডাক্তারদের সাথে কথা বলি। না, তুমি এখন কলেজে যাও, আমি একা সামলাতে পারবো। রাহাত, তুমি জানো আমি কেমন চিন্তিত। শুধু বলতে চাই, আমাকে আপডেট দিও, আমার টেনশন হচ্ছে। রাত বাড়িতে যাওয়াই ঐশীর মন কাঁপছে। সে নিজেই চুপচাপ চিন্তিত হয়ে রাস্তায় দাঁড়ালো। ঐশী নিজেই বলতে থাকে। রাহাত কি ঠিক আছে? মা অসুস্থ, রাহাত একা কি সামলাতে পারবে? কলেজের মধ্যে ঐশী ভেতর ভেতর চিন্তায় বিভোর। ক্লাসের মধ্যে বসে ফোন বারবার চেক করত। ঐশীর এই অবস্থা দেখে নীলা বলল। ঐশী, কি হয়েছে? তোকে অনেক চিন্তিত দেখাচ্ছে। হ্যাঁ, রাহাতের মা অসুস্থ, সে এখন গ্রামে গেছে, আর আমি এখানে বসে আছি। না পারছি গ্রামে যেতে, না কিছু করতে পারছি না। শোন ঐশী, তুই চিন্তা করছিস, সেটা স্বাভাবিক। তুই রাহাতকে নিয়ে যতটা কনসার্ন
তার পরিবার নিয়ে ততটাই কনসার্ন থাকবি, এটা আরও বেশি স্বাভাবিক। ঐশীর চোখে অদৃশ্য পানি এসে গেল। সে ধীরে ধীরে বুঝতে লাগলো রাত কত গভীরভাবে তার কাছে গুরুত্বপূর্ণ। শুধু স্বামী হিসেবে নয়, একজন মানুষ হিসাবে তার প্রতি কত দায়িত্ববোধ আছে। রাতের দিকে ঐশী ফোনে রাহাতের সঙ্গে আবার কথা বলল। রাহাত, মা কেমন আছে? ঐশী, তুমি এত চিন্তা করো না। মা এখন বিশ্রামে আছে, ডাক্তাররা বলেছেন ধীরে ধীরে সব ঠিক হয়ে যাবে। আমি জানি, কিন্তু আমি ভাবছি তুমি কি ঠিক আছো? ওখানে তোমার সব সামলাতে বেশি কষ্ট হচ্ছে না তো? আমি ঠিক আছি, তুমি চিন্তা করো না। আর যদি তুমি চাইলে মায়ের ডাক্তারদের সাথে ফোনে কথা বলতে পারো মায়ের পরিস্থিতি বোঝার জন্য। ঠিক আছে, তুমি সাবধানে থাকো, সব সময় আমাকে জানিও ওখানে কি হচ্ছে না হচ্ছে। ঐশী বাড়ি ফিরে দেখে মা বাবা ড্রয়িং রুমে বসে আছে। তাদের চোখে সন্দেহ যেন ঐশীর জন্যই অপেক্ষা করছিল তারা। ঐশী, কোথা থেকে এত দেরি? কি এত রাজকার্য করেছিলে তুই কলেজে? মা, আমি আসলে কিছু বলো, তোমার চেহারায় যেন একটা অপরাধী ভাব ফুটে আছে। কি লুকাচ্ছ আমাদের থেকে? আর ওই ছেলেটাই কে যে তোমাকে বাড়িতে ছেড়ে দিয়ে গেল? ও রাহাত, আমার কলেজের জুনিয়র। জুনিয়রের সাথে তোর কিসের এত মেলামেশা? দেরি হয়ে গিয়েছিল তাই আমাকে বাড়ি নামিয়ে দিতে এসেছিল। শোনো ঐশী, তুমি ভেবো না তুমি কোনো অঘটন ঘটিয়ে ফেলবে, আর তা আমাদের কানে আসবে না। ঐশী বুঝতে পারছে না বাবা কোন অঘটনের কথা বলছে। তাহলে কি রাহাতের সাথে বিয়ের বিষয়টা বাড়িতে জেনে ফেলেছে? কি হলো, চুপ করে আছো কেন? সত্যি করে বলো, কি ঘটিয়েছো তুমি? আমি কিছু করিনি বাবা। তুই যে মৌর বিয়েতে গিয়েছিলি সেখানে কিছু হয়েছে তাই না? সময় 2 দিন আগেই তুই ফিরে এসেছিলি কেন? ঐশী বুঝতে পারলো বাবা মা সব জেনে গেছে। তারা এখন ঐশীর মুখ থেকে শুধু সত্যিটাই জানতে চায়। এই ঘটনা আর লুকিয়ে কোনো লাভ হবে না। সে বলে, মা, বাবা সত্যি বলতে কি রাহাতের সঙ্গে আমার বিয়ে ঠিক হয়ে গেছে গ্রামে। বাবা মা চোখ বড় বড় করে তাকালো ঐশীর দিকে। তাহলে তারা যা শুনেছে সব সত্যি? ঐশীর মা চেঁচিয়ে উঠল, তুই কি করে এমন কাজ করেছিস? তুই তো এখনো কলেজে পড়িস, গ্রাজুয়েশনও এখনো শেষ হয়নি, তার মধ্যে এসব? হায় হায়, এখন কি হবে? এরকম কাজ কখনো মানা হবে না। এই বিয়ে আমি মানি না। অতি শীঘ্রই এই গ্রামের খ্যাতকে তুমি ডিভোর্স দেবে। ঐশীর চোখে পানি জমে, কিন্তু কিছু বলতে পারে না। ভিতরে অদ্ভুত এক দ্বিধা। ঐশীর মা চিৎকার করে বলে, আমি কি ভেবেছিলাম তোর ভবিষ্যতের জন্য? তুই এখনই কলেজে কিভাবে এমন সিদ্ধান্ত নিতে পারলি? মা, আমি জানি আমি খুব দুঃখিত, কিন্তু আমার বিয়ে হয়ে গেছে। আর তুমি কি মনে করছো আমরা সহজে মানবো? তুমি এই বিয়ে মেনে নিয়ে সংসার করবে? এমনটা কখনো হবে না। ঐশী নিজেকে দিশাহারা লাগছে। এখন সে কি করবে, কিভাবে এই সমস্যার সমাধান হবে? সে চায়নি এত তাড়াতাড়ি বিয়ের বিষয়টা তার পরিবার জেনে যাক, কিন্তু ঘটনাটা ছড়িয়ে পড়েছে। পরের দিন কলেজেও খবরটা কোনোভাবে ছড়িয়ে পড়ে। ঐশী কলেজ থেকে বাসায় ফিরল। ক্লাস শেষে সে কিছুটা অস্বস্তি অনুভব করছিল। মোবাইল হাতে নিল এবং চোখ খুলল। তার হৃৎপিণ্ড হঠাৎ কাঁপতে লাগলো। এটা কি হলো, কিভাবে হলো সে বুঝতে পারছে না। মোবাইল স্ক্রিনে দেখা গেল তার এবং রাহাতের এক অপ্রত্যাশিত ছবি, যেখানে দুজন খুবই সাজগোজ করে একসাথে বসে আছে। ছবিটাকেও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করেছে। সে জলদি রাহাতকে ফোন করে। রাহাত, এইসব কি? কোন সব? কিসের কথা বলছো? তুমি এখনো কিছু জানো না? কিছু দেখোনি? না তো। তুমি প্লিজ খুলে বলো সবটা। তুমি কিসের কথা বলছো আমি বুঝতে পারছি না। কলেজের গ্রুপে কেউ আমাদের বিয়ের ছবি পোস্ট করে দিয়েছে। সর্বনাশ, এটা কি করে হলো? কে করেছে এটা? জানি না, আমি এই বিষয়ে কিছু জানি না। আমার খুব ভয় লাগছে। আমি বুঝতে পারছি, কিন্তু বিশ্বাস করো আমি এমন কিছু করিনি। এটা আমার দোষ নয়। হয়তো আমার কোনো বন্ধু ভুলবশত ছবিগুলো নিয়ে পোস্ট করে দিয়েছে। ভুলবশত? সবাই দেখছে, হাসাহাসি করছে। তুমি খুব ভালো করেই জানো আমার পরিবার এই বিয়েটা মানছে না। তারা ডিভোর্সের জন্য আমাকে প্রেশার দিচ্ছে। কেন যেন জানতে না পারে, তাই তারা গোপনে আমাকে প্রেসারাইজড করছে। তুমি কি বুঝতে পারছো এই ঘটনার পর আমার উপর দিয়ে কি পরিমাণ ঝড় বইবে? আমি জানি। প্লিজ তুমি একটু শান্ত হও। মা বাবাকে আগে থেকে বলার চেষ্টা করো না। আমি সব ছবি এখনই ডিলিট করার ব্যবস্থা করছি। কতক্ষণ করবে তুমি?
তুমি যতক্ষণে কাজটা করতে ততক্ষণ পুরো দুনিয়া জেনে যাবে। আমি আর কোথাও মুখ দেখাতে পারবো না। ঐশী তুমি ভেঙে পড়ো না প্লিজ, আমি দেখছি কি করা যায়। যা করার তাড়াতাড়ি করো, আমার কিছু ভালো লাগছে না। ঐশীর মনের ভেতরে আতঙ্কের ছায়া। সে বুঝতে পারছে তার জন্য অনেক কঠিন সময় অপেক্ষা করছে। এই ছবি শুধু কলেজের মধ্যে গসিপ তৈরি করবে না, পরিবারেরও এই ছবির জন্য চাপ তৈরি হবে। পরের দিন সকাল হতেই ঐশীর মা ওকে রুম থেকে ডেকে ড্রয়িং রুমে নিয়ে আসে। দুজনে কিছুটা কঠোর মুখ করে তাকিয়ে আছে ঐশীর দিকে। তাদের রাগ ঐশীর কলিজায় পানি শুকিয়ে যাওয়ার মতো অবস্থা। তুমি কি ঠিক করে নিয়েছো যে পুরো দুনিয়ার কাছে আমাকে ছোটো করে ছাড়বে? বাবা আমি কি তুই? তোমার মনে এখনো ভয় ডর নেই? আমরা বিয়েটা মানবো না বলে এভাবে তুমি আমাদেরকে ছোট করতে পারলে, অসম্মান করতে পারলে? রাত থেকে আত্মীয় স্বজনদের ফোনের যন্ত্রণায় অস্থির হয়ে আছি। তোমার কলেজের গ্রুপে এইসব ছবি কিভাবে হয়? সত্যি করে বল, ওই ছবিগুলো কি ওই ছেলেটা পোস্ট করেছে কি না তুই করেছিস আমাদের নাক কাটার ব্যবস্থা করার জন্য? মা বিশ্বাস করো আমি কিছু করিনি। আর রাহাত বলেছে সে ওই পোস্ট করেনি। তাহলে কি ছবিগুলোর হাত পা গজিয়েছিল নাকি যে নিজে নিজে পোস্ট হয়ে গেছে? আমি জানি না এটা কিভাবে হয়েছে। ছবিগুলো কার কাছে ছিল? রাহাতের কাছেই ছিল। তাহলে তো পরিষ্কার বোঝা যাচ্ছে যে ওই ছবিগুলো পোস্ট করেছে। শোনো ঐশী, তোমাকে অনেক সময় দেওয়া হয়েছে, আর না, সুযোগ কাজে লাগিয়ে তুমি অনেক মাথায় উঠে নেচেছো। এবার তোমার নাচ বন্ধ হবে। কি সব বলছো বাবা? তোমরা কি করতে চাইছো? আমরা ভাবছি তোমাকে বিদেশে পাঠিয়ে দেব। তুমি তোমার ছোট কালার কাছ থেকে বাকি পড়াশোনা শেষ করবে। অনেক হয়েছে দেশে পড়াশোনা। কিন্তু বাবা আমি এখানে পড়াশোনা শেষ করতে চাই। কেমন পড়াশোনা তোমার হচ্ছে সেটা তো আমরা দেখতেই পাচ্ছি। তোর ছোট কালার সাথে কথা হয়ে গেছে, তোর কোনো সমস্যা নেই। তোর খালু শীঘ্রই ভিসা সংগ্রহ সব কিছু করে ভিসা পাঠিয়ে দেবেন। ততদিনে তুই রাহাতের সাথে ডিভোর্স ফাইনাল করবি। ঐশীর কণ্ঠে হতাশা বলে, কিন্তু আমি আর দূরে যেতে চাই না। আমি এখানে আছি এবং তুমি এখানে থাকার থেকে দূরে থাকো, সেই ভালো। অন্তত যেটুকু সম্মান বেঁচে আছে তা টিকে থাকে। তুমি এখানে থাকলে আমার সেই সম্মানটুকু ধুলোয় মিশে যাবে। রাতের বেলা রাহাত ফোন করে ঐশীকে। ঐশী আমি সব প্রোফাইল থেকে ছবিগুলো ডিলিট করিয়ে দিয়েছি, আশা করি আর কারো কাছে ছবিগুলো নেই। ধন্যবাদ, আমি রাখছি। রাহাত বুঝতে পারল ঐশীর মনে অবস্থা ভালো নাই। ঐশী তুমি কি ঠিক আছো? তোমার কণ্ঠ অন্যরকম লাগছে, কি হয়েছে তোমার? রাহাত বাবা মা আমাকে দেশের বাইরে পাঠানোর ব্যবস্থা করছে, আর দেশের বাইরে যাওয়ার আগে তোমাকে ডিভোর্স দেওয়াই ফাইনাল। কি বলছো এসব? হ্যাঁ রাহাত, আমি জানি না কি করব। আমার কিছু ভালো লাগছে না। চিন্তা করো না, আমি তোমার সঙ্গে আছি, আমরা একসাথে এই পরিস্থিতি মোকাবেলা করব। বিষয়টা তুমি যত সহজ ভাবছো ততটা সহজ না। যত কঠিনই হোক সবকিছু আমি ঠিক করে দেব। তুমি শুধু আমাকে একটু সময় দাও আর ভরসা করো। এই সময়টাই যে আর নেই। ঐশী কল কেটে ফোন বন্ধ করে দেয়। পরের দিন ঐশী কলেজে আসতেই নীলা বলে, ঐশী তুই কি জানিস কলেজে এসেছে তোর বিয়ের খবরটা ছড়িয়ে পড়েছে? কি? কিন্তু কিভাবে? জানি না। ঐশীর কয়েকজন ক্লাসমেট এসে ঐশীকে জিজ্ঞেস করে, এসব কি শুনছি ঐশী? তুমি একে বিয়ে করে ফেলেছ? তা আবার আমাদের জুনিয়র এক ছেলেকে? ওহ কি অবস্থা! তোমরা এটা কিভাবে জানলে? তোমার বিয়ের কথা সবাই জানে এখন। ঐশী লজ্জা পেয়ে চুপ হয়ে যায়। বন্ধুদের হাসি আর হুমকি গসিপ সব মিলে তার মাথা ঘুরছে। ঐশী তুই কি এই পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারবি? জানি না, সবাই জেনে গেছে। আমার কি করা উচিত? তুমি জানো ভালোবাসা ছাড়া বিয়ে টেকে না, সবাই এটা বলছে। হ্যাঁ, তুমি রাহাতকে কিভাবে মানবে? সে তো কলেজের সিনিয়র একটা ছেলে। ঐশী ভেতরে দ্বিধায় পড়ে, চোখে পানি, লজ্জা আর কষ্ট সবই একসাথে। এমন সময় রাহাত এসে উপস্থিত হয়। ঐশী তুমি কি ঠিক আছো? কেন এত দুশ্চিন্তাগ্রস্ত লাগছে কেন তোমাকে? সব জটিল হয়ে গেছে। পরিবার, কলেজ সবাই জানে। ঐশী তুমি কি মনে করছো আমি পালাবো? আমি তো তোমার স্বামী। ঐশীর চোখে পানি ধরে রাখে। ভিতরে মনে মনে শুনি তার বুকে ভালো লাগা আর দ্বিধা। ঐশী তুই এত অস্থির হয়ে আছিস কেন? আমার বাড়িতে রাহাতকে স্বীকার করছে না, কিন্তু আমি পরিবার ছাড়তে পারবো না। হ্যাঁ, তুমি নিজের অনুভূতি ধরতে পারছো না?
হ্যাঁ, বিয়ে মানে পালানো যাবে না। ঐশী চুপ, ভিতরে ঝড়। পরিবার, সমাজ, কলেজ সব চাপ। বাড়িতে ফিরে ঐশী নিজের ঘরে। মনে হয় সে একা। রাহাত ফোন করে। ঐশী, তুমি কি কোনো জটিল সিদ্ধান্ত নিতে চলেছ? যদি না হয় আমি রাহাত, আমি কিছু বলতে পারছি না। ঐশী, আমি জানি তোমার উপর সব চাপ আছে। আমি চাই তুমি শান্ত হও, কিন্তু মনে রেখো আমি সবসময় পাশে আছি। ঐশী ভিতরে কাঁদছে, কিন্তু হালকা স্বস্তি অনুভব করছে। প্রথমবার সে বুঝেছে রাহাত তার পাশে থাকলে সে ধীরে ধীরে পরিস্থিতি সামলে নিতে পারবে। ঐশী তার বেডরুমে বসে চোখের পানি মনে ভাবছে কিভাবে পরিবারের চাপ ও কলেজের গসিপের মাঝেও সে রাহাতকে মানবে। এটা সহজ না, কিন্তু আমি জানি সে আমার স্বামী, আমি পালাবো না। মনে মনে স্বীকার করে পরিবার আর সমাজের চাপ যতই থাকুক তার হৃদয় রাহাতের পাশে। সে প্রথমবার নিজেকে প্রস্তুত করছে রাহাতকে মানার জন্য। সকালে ঐশীর মা বাবা দুজনেই তার রুমে আসে। ঐশী, তুমি কি ভেবে কোনো সিদ্ধান্ত নিয়েছো, নাকি আমাদের কথা পাত্তা দিচ্ছ না? ডিভোর্স ছাড়া আর কোনো উপায় কিন্তু নেই। মা, আমি জানি আমি কষ্ট দিচ্ছি, কিন্তু তুমি কি এখনো বুঝতে পারছো না? তোমাকে কিছুতেই আমরা ওই ছেলের সাথে সংসার করতে দেব না। আমি নিজেও বুঝতে পারছি না। ভেতরে মনে হচ্ছে ডিভোর্স দেওয়া উচিত, কিন্তু আমি চাইছি না। মা বাবা একে অপরের দিকে তাকিয়ে, একদিকে রাগ অন্যদিকে হতাশা। ঐশী চুপচাপ। রাহাতের কথা ভেবে সে কনফিউজড। সে আপন মনে বলতে থাকে, যদি ডিভোর্স দেই তবে সে কোথায় যাবে? আমি কি সত্যি চাইছি ডিভোর্স? ভেতরে মনে হচ্ছে আমি চাইছি তার পাশে থাকি, কিন্তু পরিবারের চাপ, ভেতরের এক অদ্ভুত টান, মনে হচ্ছে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারছি না। ঐশী ঘরে বসে নিজের কক্ষে জানালার কাছ দিয়ে বাইরে তাকিয়ে আছে। মনে হচ্ছে সমস্ত দুনিয়া যেন তার উপর চাপা পড়েছে। বাবা মায়ের কথাবার্তা, কলেজের গসিপ, রাহাতের দৃষ্টিভঙ্গি সবই একসাথে ঘুরপাক খাচ্ছে। তার ছোট ভাই রিয়াজ দরজা একটু খোলার মতো করে কক্ষে ঢুকে পড়ল। আপু, তুমি কি সব ঠিক আছে? ঐশী হঠাৎ ঘুরে তাকালো। রিয়াজের চোখে ভরসা আর সন্দেহ মিশ্রিত দৃষ্টিতে সে দেখছে। হ্যাঁ, ঠিক আছে। তুই কি কিছু বলবি? রিয়াজ আরো কাছে এলো। আপু, তুমি আসলেই রাহাত ভাইয়াকে ভালোবাসো? ঐশীর চোখ বড় হয়ে গেল। সে মুহূর্তে চুপ, শব্দ হারিয়ে গেছে। আমি জানি না, সবকিছু এত জটিল হয়ে গেছে। আপু, আমি শুধু জানতে চাই, তোমার কি মনে হয়, তুমি কি সত্যি রাহাত ভাইয়ার সাথে থাকলে সুখী হবে? রিয়াজ, তুমি এখনো অনেক ছোট, এসব বুঝতে পারবে না। জীবন কখনো কখনো আমাদের জন্য কঠিন হয়ে যায়। আমরা শুধু চেষ্টা করি সব কঠিন সময়গুলোকে পার করে ভালো থাকার। আপু, হয়তো জীবন বলেই আমাদের কাছে সহজের মূল্য বেশি, কিন্তু আমরা তো যা ভালোবাসি তা কাছে রাখতে চাই। তুমি কি সত্যি রাহাত ভাইয়াকে ভালোবাসো? হয়তো ভালোবাসি, হয়তো ভালোবাসি না, আমি আসলে বুঝতে পারছি না। যদি ভালোবাসো তাহলে ভাইয়ার পাশে থাকো, আর যদি ভালো না বাসো তাহলে দূরে থাকো। এতে হয়তো তোমাদের দুজনের জন্যই ভালো হবে। ঐশী একটু হাসি দেয়, কিন্তু তা কষ্টের। সে বলে, তুমি ঠিক বলেছ, আমি ওকে ভালোবাসি না, কিন্তু আমি ভয় পাচ্ছি। পরিবার, সমাজ সবই আমাদের কাছে চাপ। আমি চাই সব ঠিক হোক। আপু, আমি শুধু চাই তুমি খুশি হও। আমি সব সময় তোমার পাশে আছি। ঐশীর ভেতরে অবসাদ একটু নরম হয়ে এলো। সে রিয়াজকে জড়িয়ে ধরল। ধন্যবাদ, তোমার কথা আমাকে সাহস দিয়েছে। আমি চেষ্টা করব। রিয়াজ চুপচাপ রইল, কেবল ঐশীর হাত ধরে। গ্রাম থেকে রাহাতের বাবা মা শহরে আসে ঐশী পরিবারের সঙ্গে দেখা করতে। ভাই সাহেব, ঘটনাক্রমে যেহেতু বিয়ে হয়ে গেছে, আমরা চাইছি ঐশী আর রাহাত একসাথে থাকুক। রাহাত আমাদের ছেলে, আমরা চাই সে সুখে থাকুক। আমাদের কাছে এটা মানা সম্ভব হবে না। আমরা কোনোভাবেই বিয়ে মেনে নেব না। হ্যাঁ, আমাদের মেয়ের ভবিষ্যৎ ধ্বংস হয়ে যাচ্ছে। ওই অজপাড়া গাইয়ে আমার শহুরে কোনোভাবেই মানিয়ে নিতে পারবে না। আমরা ঐশীকে নিজেদের মেয়ের মতো করে রাখবো। ওকে কখনো কোনো কষ্ট পেতে দিব না। আমাদের উপর ভরসা করতে পারেন। আমরা জানি পরিস্থিতি জটিল, কিন্তু ডিভোর্সই সমাধান নয়। ওরা একে অপরকে ভালোবাসে। ভালোবাসাবাসি আমাদের পরিবারে চলে না। আমরা মেয়েকে নিয়ে কোনো ঝুঁকি নিতে চাই না। মেয়েকে ক্ষতিগ্রস্ত হতে দেব না। এই দুর্ঘটনা একমাত্র সমাধান ডিভোর্স। আপনারা ওটা মেনে নিন, তাহলে দুই পরিবারের মঙ্গল।
রাত চুপচাপ কিছু বলতে পারছে না। ঐশী চোখে পানি ধরে রাখছে। মনে হচ্ছে তার ভেতরে দ্বিধা বেড়ে যাচ্ছে। শত চেষ্টা করেও রাহাতের বাবা মা ঐশীর বাবা মাকে বোঝাতে না পেরে ব্যর্থ হয়ে ফিরে গেলেন। ঐশী নিজের রুমে আপন মনে কথা বলছে। ডিভোর্স? কি আমি দিতে পারবো? রাহাত, তুমি কি সত্যি চাইছো যে আমি ডিভোর্স দেই? এমন সময় রাহাতের ফোন আসে ঐশীর কাছে। ঐশী, আমি চাই তুমি যেন বোঝো, আমি তোমাকে হারাতে চাই না। আমি যা করব তা সবই তোমার জন্য। ঐশীর চোখে পানি, ভেতরে ভাঙ্গা মন। সে বুঝতে পারে যে ডিভোর্স দেওয়া মানে শুধু পরিবারের চাপ মানা নয়, বরং নিজের হৃদয়কেও ভেঙে চুরে গুঁড়ো করা। ঐশী নীরবতা দেখে রাহাত বলে, ঐশী, আমি জানি পরিবার চাপ দিচ্ছে, তুমি চিন্তা করো না। আমি আমি জানি, কিন্তু ভেতরে ভেতরে তুমি যা ভাবছো আমি বুঝি। আমি চাই আমরা একসাথে থাকি। আমি এখন কি করব? তোমার মন যা চাই তাই করবে। তুমি যেই সিদ্ধান্ত নেবে আমি মাথা পেতে নিব। রাহাত, তুমি হাল ছেড়ে দিচ্ছ? না, তোমাকে সিদ্ধান্ত নেওয়ার মতো সময় দিচ্ছি। আমি পরিবার সহ আগামীকাল গ্রামে ফিরে যাচ্ছি। আর কখন এই শহরে ফিরবো না। কেন? এই পাথরের শহর আমাকে কিছুই দেয়নি। ঐশী, তুমি যদি সত্যি আমার সাথে থাকার মতো সিদ্ধান্ত নিতে পারো তাহলে আগামীকাল রাত 9টায় কমলাপুর রেল স্টেশনে চলে এসো। আর যদি মনে হয় তুমি আমাকে ডিভোর্স দিবে তাও দিতে পারো, আমি তোমাকে কোনো বাধা দিব না। জীবনের এই গলিতে এসে এবার তোমার সিদ্ধান্ত নেওয়ার পালা। ঐশীর চোখে পানি ধরে। প্রথমবার মনে হচ্ছে সে সত্যি রাহাতকে বোঝে এবং তার পাশে থাকার ইচ্ছা শক্ত। পরের দিন ঐশী কলেজে যায়। বন্ধু নীলা কাছে এসে বলে, ঐশী, তুই কি বুঝতে পারছিস? তুই চাইলে নিজের বিয়ে টিকিয়ে রাখতে পারিস। পরিবারের চাপ যতই থাকুক, তুই রাহাতকে হারাস না। হ্যাঁ, ধীরে ধীরে বুঝতে পারছি। তার যত্ন, ভালোবাসা সবই আমাকে শক্তি দিচ্ছে। ঐশী ভিতরে স্থির। সে প্রথমবারের মতো সত্যি নিজের সিদ্ধান্ত নেওয়ার মতো দৃঢ় হয়ে উঠেছে। রাত 9টা, কমলাপুর স্টেশন। রাত পরিবার নিয়ে অপেক্ষা করছে ট্রেনের জন্য। আনমনে রাত নিজেই বলে ওঠে, ঐশী, আমি জানি না তুমি আসবে কিনা। তুমি যদি আসো না আমার সব চেষ্টা বৃথা হবে। রাহাতের মা ছেলের মনে অবস্থা বুঝতে পারেন। সে রাহাতের কাছে এসে বলে, বাবা, হোক দুর্ঘটনা, তবুও তোর সাথে ঐশীর বিয়েটা হয়ে গিয়েছিল। আমরা তো মেনে নিয়েছি। আমরা মেনে নিলে কি হবে? তারা তো আর আমার ছেলে মেনে নেয়নি। ভাগ্যে যা হওয়ার তাই তো হবে। তবে আমি এখনো আশা ছাড়িনি। নিশ্চয়ই ঐশী আসবে। দেখিস রাহাত, ভেতরের ভালোবাসা থাকলে কেউ ওকে আটকে রাখতে পারবে না। আমরা বরং আর একটু অপেক্ষা করে দেখি। মেয়েটি যদি সত্যি ভালোবাসে তাহলে কোনোদিনই বাধা হবে না। রাত ঘন ঘন ঘড়ির দিকে তাকাচ্ছে। মনে হচ্ছে প্রতিটা মিনিট কেটে যাচ্ছে। তার চোখে উদ্যোগ ও আশা একসাথে। এদিকে ঐশী নিজের রুমে দাঁড়িয়ে পরিবারের কথা, কলেজের চাপ, রাহাতের যত্ন সবই ভেতরে মিলেমিশে তাকে কনফিউজড করে। আমি আর পিছু হটতে পারবো না। যতই পরিবার চাপ দিক, আমি চাই তার পাশে থাকবো। দ্রুত সাজে। শাড়ি পরার সময় নিজেকে শক্ত করে বলে, ঠিক আছে, আজ আমি সমস্ত দ্বিধা ভেঙে দিচ্ছি। আমি রাহাতের সঙ্গে থাকবো। পরিবারের সবার চোখ ফাঁকি দিয়ে ঐশী রেল স্টেশনে চলে আসে। রাত তাকে দেখে অবাক হয়, একই সাথে অনেক খুশি হয়। ঐশী, তুমি এসেছো? হ্যাঁ, এসেছি। তোমাকে ছাড়া থাকতে পারবো না, আমি তোমার সাথেই থাকবো। রাত দ্রুত ঐশীর হাত ধরে, চোখে আনন্দের পানি। আমি হেরে যাইনি। শুধু তোমাকে পাওয়ার জন্য আমি যে লড়াই করেছি তাতে আমি সফল। আমি জানি এবার থেকে আর কোনো দ্বিধা নেই। আমি চাই আমরা একসাথে থাকি, সব বাধা উপেক্ষা করে। রাহাত ও ঐশী একে অপরকে পেয়ে অনেক খুশি। রাহাতের পরিবার হাসছে। কিছুক্ষণ পর ঐশীর পরিবার রেল স্টেশনে আসে। কিছুটা দেরি করে হলো তারা রাহাত আর ঐশীর সম্পর্কটা মেনে নেয়। দেখছো মেয়ে, ভালোবাসার সব বাধা পেরিয়ে জয়লাভ করেই। হ্যাঁ, হয়তো আমি খুব চাপ দিয়েছি, কিন্তু এখন বোঝা যাচ্ছে তারা একে অপরের জন্য। ঠিক আছে, এখন থেকে তাদের পাশেই থাকবো। রাহাত ও ঐশী একে অপরের হাতে হাত রাখে। কলেজ, সমাজ, পরিবার সব বাধা এখন পেছনে। ট্রেন ছুটে চলেছে গ্রামের দিকে। বাতাস বইছে গানের সুর, নরম আলো। ঐশী, আমরা নতুন জীবন শুরু করেছি। হ্যাঁ, এবার শুধু আমরা দুজন, কোনো দ্বিধা নেই, কোনো ভয় নেই। হাত ধরে তারা একে অপরের দিকে তাকাচ্ছে। একে অপরের চোখে আনন্দ, ভালোবাসা ও বিশ্বাস দেখতে পাচ্ছে। আমি জানি তুমি সব সময় আমার পাশে থাকবে। আর তুমিও। আমরা একসাথে সব বাধা
পার হব।